দর্শক আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। অলিম্পিক চলছে, অলিম্পিক নিয়ে আমাদের বিশেষ আয়োজনও চলছে। তারপরেও আসলে জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে বারবার অলিম্পিকের প্রসঙ্গ ফিরে আসে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তবে তার চেয়েও আসলে বাংলাদেশের দর্শকদের একটা বিষয় নিয়ে অনেক বেশি আগ্রহ, এবং একই সাথে তারা জানতে চায়, তাদের মতামত জানাতে চায় মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ক্রিকেটে আবারও ফিরছেন। ঘরোয়া ক্রিকেটে তার নিষেধাজ্ঞা উঠে গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে 2 বছরের একটা নিষেধাজ্ঞা রয়েছে, সেটাও আমরা আশা করব যে খুব দ্রুত এ ব্যাপারে বিসিবি কিংবা আশরাফুল যদি ভালো খেলে সে ব্যাপারে একটা ভালো সিদ্ধান্তের দিকে আমরা এগোতে পারবো। সে বিষয়টা পরের ঘটনা। আসলে মোহাম্মদ আশরাফুলের যে পুরো বিষয়, সেই বিষয়টির সাথে বাঙালির আবেগ জড়িত। দর্শক, বাংলাদেশের ক্রিকেটের যদি আমরা বলি প্রথম প্রেম, সেই মানুষটা কিন্তু আসলে মোহাম্মদ আশরাফুল। কার্ডিফের সেঞ্চুরির কথা যদি বলা যায়, গলের সেই অসাধারণ মুশফিকুর রহিমের সাথে জুটি, কিংবা ইয়াংস্ট টেস্ট সেঞ্চুরি, সবকিছু মিলিয়ে আশরাফুল আমাদের ক্রিকেট প্রেমীদের হৃদয়ে যে জায়গাটি করে নিয়েছে সেটি অবিস্মরণীয়। তাই আশরাফুল আসলে ভালো মন্দ যার মধ্য দিয়েই যাক না কেন, নতুন যে অধ্যায় শুরু হয়েছে মোহাম্মদ আশরাফুলের, সেই অধ্যায়ে চ্যানেল 24 এর পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। আমি শুরুতেই বলছিলাম যে আপনারা আপনাদের মতামত জানাবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। আশরাফুল, 13 তারিখ, আজকে 16 তারিখ, 3 দিন চলে গেল। এই যে মাঝখানের 3-4 বছর এবং গত 3 দিন, এই 3 দিন আসলে কতটুকু স্পেশাল মনে হচ্ছে, কতটুকু ভারমুক্ত মনে হচ্ছে? অবশ্যই লাস্ট 3টা দিন আমি মনে করি যে আমার খুব রিল্যাক্স ছিলাম, কারণ এই দিনটার জন্য 13ই আগস্টের জন্য আসলে লাস্ট 3টা বছর ওয়েট করছিলাম, প্রায় 3-3.5 বছর। কারণ লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিলাম আমি এপ্রিলে জিম্বাবুয়েতে, 8 তারিখ বা 10 তারিখ হবে। তারপর থেকে কিন্তু আসলে আমি একদমই ক্রিকেটের বাইরে ছিলাম, বিশেষ করে ক্রিকেট বোর্ডের আন্ডারে কোনো কিছুই খেলছিলাম না। তো এই দিনটার জন্য ওয়েট করছিলাম যে কবে আবার আমি ক্রিকেটে ফিরবো, আমার নিষেধাজ্ঞাটা উঠবে। তো আমি লাকি যে আমি দ্বিতীয় সুযোগ পাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে আবার খেলার সুযোগ পাবো। তো খুবই ভালো লাগছে। তো 13 বছর ক্রিকেট খেলেছিলাম, আপনি যেটা বলছিলেন, হয়তোবা অনেক ভালো ভালো ইনিংস ছিল না, কয়েকটা ইনিংস ছিল। তারপরে আমি এখন বিশ্বাস করি যে সেকেন্ড সুযোগটা আমি চেষ্টা করব একটা ভালো মানুষ হিসাবে, এবং আমি আরো ভালো ভালো ইনিংস উপহার দেওয়ার চেষ্টা করব। এই যে ভালো ভালো ইনিংস কথা বললেন যে কয়েকটি ইনিংস ছিল, কিন্তু প্রত্যেকটি কিন্তু আসলে অন্যভাবে গেঁথে আছে আমাদের সবার ক্ষেত্রে। আপনার ভারতের বিপক্ষে 158, ইয়াংস্ট টেস্ট সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে বধ, কিংবা হচ্ছে মুশফিকুর রহিমের সাথে আপনি প্রায় প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়ে যাচ্ছিলেন, হয়তো ব্যাট লাক সেই কারণে পারেননি। এটার জন্যই আসলে আমি একটু লাকি যে আসলে আমি প্রথম থেকেই যখন আমি বাংলাদেশ টিমে সুযোগ পেলাম 2001-এ, তো তখন থেকে আসলে আমি খুব লাকি যে সবসময় সবার ভালোবাসা পেয়ে এসেছি একদম শুরু থেকেই। তো এই ঘটনার পর থেকে পরেও যে আমাকে যেই সাপোর্টটা দেওয়া হয়েছে, সত্যি কথা যে আমি খুব লাকি যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। লাস্ট 3টা বছর আমাকে প্রচুর সাপোর্ট করেছে বাংলাদেশে, বাংলাদেশের বাইরে সবাই। যেখানে গিয়েছি সবাই ওয়েট করছিল যে কবে আমার নিষেধাজ্ঞা উঠবে, আমি কবে ক্রিকেটে ফিরবো। অনেকের প্রশ্ন যে আমি কি খেলতে পারবো কিনা বাংলাদেশ টিমে। আসলে এটা তো পরের স্টেপ, কিন্তু এখন যে আমি বিশ্বাস করি যে আমার যে বয়স এবং আমার যদি ফিটনেস ঠিক থাকে, আমাকে যে ভালোবাসা দিয়েছে লাস্ট 3টা বছর আমি বাইরে ছিলাম, শুরু থেকে যেভাবে আমি সবাই যে ভালোবাসা পেয়ে এসেছি, তা আমি বিশ্বাস করি যে আমি তাদের জন্য হলো লম্বা সময় ক্রিকেট খেলার ইচ্ছা আছে আমার। আশরাফুল, একটু যদি আমরা পেছনে ফিরে তাকাই, যে আশরাফুল আসলে একটা অন্য কিছু, একটা মহাকাব্য একটা সময় আমাদের কাছে মনে হতো যে মানে বাংলাদেশের বড় সাফল্য মানে আশরাফুল। আশরাফুল ম্যাচের পর ম্যাচ ভালো করতো না, আপনি নিজেও জানেন। তারপরেও যখন আশরাফুলকে নিয়ে কথা উঠতো, নেগেটিভ কথা হতো, পত্রিকায় সেই বিষয়গুলো নিয়ে আসতো, কিংবা সিলেক্টর থেকে শুরু করে বোর্ডের কেউ কিছু বলতো, সেই বিষয়গুলো নিয়ে অনেক বড় ধরনের রিয়াকশন হতো। আপনি টিম থেকে বাদ পড়লে এক ধরনের রিয়াকশন হতো। সবকিছু মিলিয়ে ছোট্ট একটা ভুলের কারণে আসলে যখন একটা স্বপ্নের নায়ক যখন একবারে নিচে চলে এলো, এবং মানে স্বপ্নভঙ্গ হলো অসংখ্য কোটি ফুটবল ক্রিকেট প্রেমীর, তারপরেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আপনি চাপের যে সময়টা ছিল, খারাপ যে সময়টা ছিল, সবাই আপনাকে সাপোর্ট করেছে। এটা কি ওই সময় এক্সপেক্ট করেছিলেন আপনি, নাকি মনে হচ্ছিল যে আসলে সবকিছুই হারালেন? সত্যি কথা, ওই ঘটনার পরে আমি আসলে খুব টাফ টাইম গিয়েছে, সত্যি কথা। কারণ আমি আশা করি নাই, আমি ভেবেছিলাম যে হয়তোবা অনেক খারাপ কিছু হবে। তো ওই সময় আমি নিজের থেকে মনে হয়েছিল যে হয়তোবা আমার অন্য কিছু একটা কিছু হতে পারে আমার, কারণ মানসিকভাবে অনেক ভেঙে জি পড়েছিলেন। অবশ্যই। কারণ
আমি যে ভালোবাসাটা পেয়েছি, যেটা আপনি বলছিলেন যে ম্যাচে খারাপ খেলছিলাম, তারপরও যখনই আমি বাদ পড়ি তখনই পুরো মিডিয়াতে রাইট। আমাকে নিয়ে একটা আলাদাভাবে একটা কাভারেজ সবসময় পেতাম আমি। তো আসলে লাকি এই কারণে যে বাংলাদেশ তখন আমরা হয়তো বেশি ম্যাচ উইন করি নাই, কয়েকটা বড় বড় ম্যাচ জিততাম, পুরো টিমই ভালো খেলতাম, ওইখানে হয়তো আমি একটু ভালো খেলতাম, এই কারণেই হয়তো আমাকে বেশি সাপোর্টটা করেছে সবাই। তো ওই ঘটনার পরে অবশ্যই আমি একটু ভয় পেয়েছিলাম সত্যি কথা, কিন্তু তারপরে আমি বলবো যে আমাকে সাপোর্ট, আমি প্রচুর খুবই লাকি যে আমাকে যারা আমার এগেনস্টেও ছিল তারাও আর কি সাপোর্ট করেছে। এই কারণে সাপোর্ট করেছে, আমার কাছে যেটা মনে হয়েছে আমি প্রথম থেকেই কিন্তু সত্যি কথা বলার চেষ্টা করেছি যে যে Right. আমি অন্যায় Right. করেছি। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমার একটা ভালো দিক হয়েছে যে আমার এগেনস্টে যারা ছিল তারাও হয়তো আমাকে ওই সময় সাপোর্ট করেছে যে না, কারণ আমি বাংলাদেশের হয়ে খেলেছি কিন্তু 250টার মতন ম্যাচ, কিন্তু আমি ভুল করেছি দুই একটা জিনিস হয়তোবা। হয়তোবা ওই কারণেই এখন হয়তো অনেক প্রশ্ন আসবে যে মনে হয় আমি সবসময় ভুল করেছি। Right. আসলে আমি Definitely. আমি বিশ্বাস করি আমি সবসময় যদি আপনি ভুল করতেন, সবসময় যদি বিপথে থাকতেন, তাহলে ভালো ইনিংস গুলো নিশ্চয়ই আসতো না, সে সময় ভালো ইনিংস গুলো খেলতে পারতেন। আমাদের সাথে আসলে একজন দর্শক রয়েছেন, আপনার তো অসংখ্য ফ্যান, একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো, জি, শুনছি দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত আসসালামু জানান। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী পুঠা থেকে বলছিলাম। জি, আমরা শুনছি। আমি আশাউল ভাইকে বলছিলাম যে আশাউল ভাই আসলে কি জাতীয় দলে তার খেলা আমরা কবে দেখতে পাবো বা আদৌ পাবো কিনা। আমি আশাউল ভাইয়ের খুব একটা কাছের ফ্রেন্ড, আশাউল ভাইকে আমি খুবই ভালোবাসি এবং রেসপেক্ট করি। আমরা বুঝতে পেরেছি যে আশরাফুল জাতীয় দলে আবার ফিরবে কিনা। জাতীয় দলে ফেরার জন্য আসলে একটা দর্শক প্ল্যাটফর্ম লাগে, এবং সেটা আমার মনে হয় যে তৈরি হয়েছে। বাকিটা আশরাফুলের পারফরমেন্স, কনফিডেন্স এবং আপনাদের সাপোর্টের উপর নির্ভর করবে। আশরাফুল, আপনি যদি কিছু বলতে চান। অবশ্যই এখন আমার সামনে একটাই গোল, যেটা ডোমেস্টিক ক্রিকেটের সুযোগ পাওয়া। লাস্ট 3টা বছর আমি একা একা ট্রেনিং করেছি, চেষ্টা করেছি, যেখানে সুযোগ হয়েছে খেলার। 2টা বছর আমেরিকা গিয়ে প্রাইভেট টুর্নামেন্ট খেলেছি। তো বাংলাদেশের এবারও তো আনঅফিশিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ইংল্যান্ডে খেলে আসলাম। তো আমি চেষ্টা করেছি যেখানে সুযোগ হয়েছে যেন আমি খেলার বাইরে একদম না থাকি। লাস্ট 3টা বছর অবশ্যই টাফ টাইম গিয়েছে। তো এখন আমি আশা করব যে যখনই আমি সুযোগ পাবো ডোমেস্টিক ক্রিকেটে আমি ভালো খেলার চেষ্টা করব। অবশ্যই স্বপ্ন প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে এবং দেখতে হবে, যদি আপনার বড় কিছু না দেখি তাহলে রাইট। পাওয়াটা ডিফিকাল্ট। তো আমি অবশ্যই স্বপ্ন দেখি আমি বাংলাদেশ টিমে খেলবো এবং লম্বা সময় খেলবো। তো সেটাই হবে আমার পরের স্টেপ। এখন আমার নেক্সট স্টেপটা হবে আপাতত নিজেকে গুছানো, ডোমেস্টিকে ভালো ডোমেস্টিকে পারফরম্যান্স সুযোগ করা। পাওয়া এবং সুযোগ পেলে ভালো খেলা। আমাদের সাথে দর্শক আরেকজন রয়েছেন। দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম ইমরান আসসালাম। বলছি মিরপুর থেকে। জি ইমরান, আমরা শুনছি। জি, ইমরান। আসল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আসল ভাই আমার কোয়েশ্চেন ছিল, আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনি, আমি জাস্ট আপনার কাছে এটাই জানতে চাচ্ছিলাম, কারণ এই প্রশ্ন উত্তর আমার কাছে নেই, যে আশরাফুলকে আমরা নতুন ভাবে দেখবো কিনা, যে উনার আপনি আপনার টেকনিক ওয়াইজ কোনো ধরনের পরিবর্তন আনছেন কিনা ন্যাশনাল ক্রিকেটে ভালোভাবে করার জন্য। এবং সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমার, যে মিসবাহ আল হক এবং সালমান বাট, আসিফ, মানে যাদের উপর ম্যাচ ফিক্সিং এর অভিযুক্ত ছিল, তারা কিন্তু আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেছে। তো আপনি কাকে আইডল ভাবছেন এবং আপনি আপনার ক্রিকেটিং ক্যারিয়ার যে সামনে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, এই পরিকল্পনাটা যদি আমাদের সাথে শেয়ার করেন। থ্যাংক ইউ। অবশ্যই টেকনিক ওয়াইজ আমি আগে যেভাবে খেলতাম, এখন তো আসলে আমার খেলার টেকনিক অবশ্যই সেম আছে, কিন্তু ধারাবাহিক আমার চেষ্টা থাকবে Right. আরো ধারাবাহিক হওয়ার। কারণ আগে হয়তোবা আমি আমার এভারেস্টটা অবশ্যই আমার সাথে যায় না, আমি রাইট। সবাই এটা ক্রিকেটটা এগিয়েও গেছে হ্যাঁ। অনেক। তো আমি যেটা চেষ্টা করব আমাদের ডোমেস্টিক ক্রিকেটে, আমি চেষ্টা করব সব সময় আগে যেভাবে খেলতাম এবার হয়তোবা তার থেকে এখন যদি আমি সেট হই, আমি চেষ্টা করব বড় বড় ইনিংস খেলার। দায়িত্বটা তো অনেক বেড়ে গেছে সেটাই। আশরাফুল এখন আলটিমেটলি প্রুভ অবশ্যই করার আমার জন্য। বয়সের সাথে সাথে আমি বিশ্বাস করি যে ব্যাটসম্যানদের যখনই 30+ হয় তখন তাদের বেস্ট সময়টা আসে। তো আমি চেষ্টা করব যে ডোমেস্টিক ক্রিকেটে বড় বড় ইনিংস খেলার। তখন হয়তো বা সিলেক্টররা বা ক্রিকেট বোর্ড চিন্তা করতে পারে যে না, আরেকটা সুযোগ একই দেওয়া সাথে যায় আশরাফুল, কিনা। আমরা যদি দেখি যে আগে ধরেন ডোমেস্টিকে ভালো করলেন, খারাপ করলেন, সেটা কিন্তু আসলে ন্যাশনাল টিমে খুব বেশি প্রভাব ফেলতো না, কারণ ন্যাশনাল টিমে সিলেক্টেড কিছু ক্রিকেটার থাকতো
তারা টুর্নামেন্ট বা সিরিজগুলোতে ভালো খেললে ডোমেস্টিকের আসলে ফলাফলটা খুব একটা মাথায় রাখতো না, কিন্তু আপনাকে প্রুভ করতে হবে আসলে অনেকটা অবশ্যই, কারণ ডোমেস্টিক ক্রিকেটে আমি চেষ্টা করব। আমি লাস্ট 3 বছর খেলি নাই, কিন্তু আমি কিন্তু ফলো করেছি, এভরি গেম ফলো করেছি, বাংলাদেশ ক্রিকেট Right. বলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন। তো একটা পজিটিভ দিক আমার কাছে খুব ভালো লেগেছে যে লাস্ট 3 বছরে আমাদের ফার্স্ট ক্লাস যদি আমরা দেখি, প্রচুর ডাবল সেঞ্চুরি দেখেছি আমি। রাইট। তো এইটাই কিন্তু একটা পজিটিভ দিক যে আমাদের ক্রিকেটটা এগোচ্ছে। এগিয়ে যাচ্ছে। কারণ যখন আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট, আমি সবসময় মনে করি যে আমি যদি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করতে পারি, তাহলে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে হয়তো 100 করতে পারবো বা বড় ইনিংস খেলতে পারবো। এটা বড় কনফিডেন্সের জায়গা হিসেবে কাজ করবে। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত। হ্যাঁ, আসসালামু আলাইকুম আশরাফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ভাই আমি বলতে চাচ্ছি যে ওই যে ইংল্যান্ডের সঙ্গে যে খেলাটা আছে আমাদের সেপ্টেম্বর মাসে, জি হ্যাঁ, সেটা থেকে আপনি খেলতে পারবেন কিনা এটা? জি না, আমি এখন ডোমেস্টিক ক্রিকেট খেলবো। আপাতত আসলে দর্শক, আশরাফুলের নিষেধাজ্ঞার কয়েকটা পর্যায় বা ফেজ ছিল। প্রথমটি হচ্ছে ডোমেস্টিক ক্রিকেটে আশরাফুল এখন খেলার জন্য আসলে পারমিটেড, আইসিসি এবং বিসিবির পক্ষ থেকে সেই পারমিশনটি হয়েছে। যে নিষেধাজ্ঞা ছিল 2 বছরের জন্য একটা নিষেধাজ্ঞা রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ক্ষেত্রে, তবে এটাও কমানো সম্ভব বা কমতে পারে, সেটা অনেকটাই ডিপেন্ড করবে বাংলাদেশের ক্রিকেট কূটনীতি এবং একই সাথে আইসিসি কি সিদ্ধান্ত নেয়। আশরাফুল এই ব্যাপারে কোনো ভবিষ্যতে আপিল করতে চান কিনা বা সেরকম ধরনের কোনো সুযোগ আছে কিনা। আপাতত হয়তো খুব তাড়াতাড়ি আমরা তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখতে পাবো না, তবে একেবারেই দেখতে পাবো না সেই সম্ভাবনাও নেই। আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে আশরাফুলের নিজেকে প্রমাণ করে আবারও আগের জায়গায় ফেরার। আশরাফুল, আমি একটা বিষয় একটু জানতে চাইছিলাম যে আজকে আমাদের বিষয়ে দেয়া হয়েছে যে মুখোমুখি মোহাম্মদ আশরাফুল, তো সেই জায়গাটায় আসলে আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটি হচ্ছে এরকম যে আপনি যে সময় আসলে ফেসে গেলেন, ফেসে যাওয়াই তো বলতে হবে, কারণ ইচ্ছাকৃত আসলে কেউ এই ধরনের পথে পা বাড়ায় না, সত্যি কথা বলতে। যেটা বয়স অনেকটা কাজ করে, অনেকটা হচ্ছে কিভাবে আসলে ওই সিচুয়েশনটার মধ্যে আপনি পড়েছিলেন। তো ওই সময় যদি আজকের মতো আমাদের ক্রিকেট অবকাঠামো থাকতো, এত অ্যাওয়ারনেস থাকতো, বোর্ড আরো শক্তিশালী হতো, আকসুর তৎপরতা এখন যতটা বেশি এরকম হতো, ডেফিনেটলি আপনার হয়তো আরো সুযোগ থাকতো বা জিনিসটাকে দ্বিতীয়বার ভাবার সুযোগ থাকতো। সেই সুযোগটি আসলে কতটুকু মানে সেই সময় পাননি বা পেয়েছেন, বা এখনকার সময়টা আসলে কতটুকু চেঞ্জ হয়েছে একজন ক্রিকেটারকে এই ধরনের জায়গা থেকে নিজেকে বেরিয়ে আনার ক্ষেত্রে, এই প্রশ্নের উত্তর নিব। তবে আমাদের সাথে সাবেক অধিনায়ক রয়েছেন একজন, খালেদ মাসুদ পাইলট, অত্যন্ত জনপ্রিয় আমাদের ক্রিকেট অঙ্গনে। পাইলট ভাই কেমন আছেন? পাইলট ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছি পাইলট ভাই। আশরাফুল আছেন আমাদের সাথে, অসংখ্য দর্শক আসলে কল করছে পাইলট ভাই, আপনার সাথে আমরা যুক্ত হতে পেরেছি। আশরাফুলের নতুন আশরাফুলের পথ চলা নিয়ে যদি কিছু বলতে চান। পাইলট ভাই আসসালামু আলাইকুম। না, তার জন্য তো প্রথমেই শুভকামনা যে থাকবে যে বলবো যে নতুন ভাবে শুরু করুক। এবং আমি মনে হয় যে গত কয়েকদিন আগে আমি পত্রপত্রিকা পড়ছি যে তাকে বিবেচনা করা হবে না নেক্সট বিসিএল এ। বাট আমার কাছে মনে হয় যে এই আশরাফুল হাইস্ট লেভেল অফ ক্রিকেট কিন্তু খেলছে, তো সে কিন্তু জানে পারফর্ম করতে হয় কিভাবে, বা ওই জিনিসটা সে জানে। আমার কাছে মনে হয় যে স্পেশাল একটা কনসিডারেশন করা উচিত যে সে যখন হাইস্ট লেভেল অফ ক্রিকেট থেকে যখন সরে যায়, তখন আমার কাছে মনে হয় যে কিছু কিছু প্লেয়ারকে আমি মনে করি এটা ফ্যামিলির মতো ব্যাপার, যে আপনি কিভাবে তাকে টেক কেয়ার করবেন। আমার মনে হয় যে তাকে প্রথমেই আমার মনে হয় যে বিসিএল এ যেমন কয়েকদিন আগে আমাদের কোচ বলেছেন যে শুনলাম যেটা পত্রপত্রিকায় যে তাকে নেওয়া হবে না, একটা ক্রাইটেরিয়া তাকে আসতে হবে। কিন্তু আমি এটাও সাথে একমত যে বিসিএল এ যারা খেলে সবাই কিন্তু ন্যাশনাল টিমে খেলবে কিন্তু নিশ্চয়তা নাই। এবং আমার মনে হয় যে 60-70% প্লেয়ার যারা কিন্তু ন্যাশনাল টিমে খেলার মতো হয়তো যোগ্যতাও রাখে না, কিন্তু হয়তো ফার্স্ট ক্লাস খেলতে হবে তার জন্যই খেলা হয়। একটা অন্যান্য ভালো প্লেয়ারদের জন্যই আর কি এই আনুষ্ঠানিকতা বা ইভেন্টটা হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আশরাফুলকে আমি মনে করি অবশ্যই স্পেশাল একটা কনসিডারেশন করা উচিত, এবং তার জন্য আলাদা বোর্ড থেকে একটা কেয়ারিং করা উচিত যে তার ফিটনেস লেভেলটা কেমন আছে, সে নেট সে যদি ভালো করে কেন সে হয়তো এই জায়গাতে বিসিএল এর সুযোগ পাবে না। সবকিছু বিবেচনা করে যদি মনে হয় যে না সে ফিট টু প্লে ফর বিসিএল, আমি মনে করি যে তাকে তো শীঘ্রই সম্ভব। আলটিমেটলি দিন শেষে আমাদের ভালো বাংলাদেশ টিম আমরা দেখতে চাই, যে ভালো প্লেয়ার দেখতে চাই, যে যারা ভালো পারফর্ম করবে। তো আশরাফুল এমন একটা জায়গা থেকে সে কিন্তু হাইস্ট লেভেল অফ ক্রিকেট থেকে বেরিয়ে, তো আমার মনে হয় যে তাকে নিচ থেকে পরীক্ষা দিয়ে উঠে আসতে হবে এটাও ঠিক না।
হ্যাঁ, আমি বলছি না যে বাংলাদেশ এটাকে এখনই কনসিডার করতে হবে, বাট বিসিএল এমন একটা জায়গা যেখানে কিনা প্রচুর পরিমাণ প্লেয়ার থাকে যারা বাংলাদেশ টিমে কিছু প্লেয়ার সংখ্যক খেলার মতো ফাইট করে, কিছু প্লেয়ার আছে যারা কিনা এই টুর্নামেন্টটা শুধু খেলে। রাইট। আশরাফুল, আপনি কিছু বলতে চান কিনা পাইলট ভাইকে? না, অবশ্যই আমরা একসাথে খেলেছি, তো ধন্যবাদ পাইলট ভাই, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, না, চেষ্টা করব। দোয়া আশরাফুল ভাই সবসময় থাকবে। আর আমি মন থেকে দোয়া থাকবে, এবং সাথে সাথে আমি বলবো যে দিস ইজ ইউর, মানে বলবো যে বেস্ট টাইম, মানে ওয়ার্ক হার্ড, ইনশাআল্লাহ প্রুভ ইট হোয়াট এভার ইউ হ্যাভ। তোমার যা আছে, যা ছিল, আমরা শিওর, আমরা যারা খেলা দেখেছি, ইউ হ্যাভ লটস ট্যালেন্ট, মানে ট্যালেন্টের অভাব নেই, শুধুমাত্র এখন হার্ড ওয়ার্কিং এর টাইম, যে না আমি মানে ভালোভাবে কামব্যাক করতে চাই, দেশের জন্য ভালো কিছু করতে চাই। জি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ পাইলট ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে যে প্রশ্নটি আমি রেখেছিলাম, আমরা একটা বিরতিতে যাব এবং বিরতির পরে সেই প্রশ্নের উত্তর দিব। দর্শক আপনারা থাকুন আমাদের সাথে, সাথে আছেন মোহাম্মদ আশরাফুল, জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে একটা বিরতির পর ফিরে আসছি। আবারও আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। মুখোমুখি মোহাম্মদ আশরাফুল, অসংখ্য ফোন, অসংখ্য দর্শক আসলে তাদের মতামত জানাবার চেষ্টা করছেন। আমি একটি প্রশ্ন রেখেছিলাম আসলে বিরতিতে যাবার আগে, সেই প্রশ্নের উত্তরটি নেওয়ার চেষ্টা করবো। আশরাফুল, সেই সময়টার এই সময়ের যে পার্থক্য, আসলে তখন যে সিচুয়েশনে ছিলেন আর এখন যে সিচুয়েশন, এখন নিশ্চয়ই ক্রিকেটাররা সেই পথে যাবার আগে 10 বার ভাববে, কিংবা বোর্ডও সেরকম ইনিশিয়েটিভ নিয়েছে। অবশ্যই আমি প্রথমেই আর কি চাইবো, দোয়া করি যে এই ধরনের সিচুয়েশনে যেন অন্য কোনো ক্রিকেটার না পড়ে, কারণ সবচেয়ে বড় একটা এক্সাম্পল কিন্তু কারণ আমি কিন্তু প্রথম 13 বছর খেলেছি, আমি অনেক কিছু পেয়েছি বাংলাদেশ থেকে, তো আবার হারিয়েছি কিন্তু সবকিছু, কারণ এই ঘটনার জন্য। তো এই ধরনের সিচুয়েশন এখন যেহেতু শর্টার ভার্সন ক্রিকেটটা বেশি হচ্ছে, তো এই ধরনের সিচুয়েশন আসবেই, এটা এমন না যে আসবে না, আসবেই। তো এটার জন্য অ্যালার্ট থাকতে হবে, আমাদের প্রত্যেকটা ক্রিকেটারকে অনেস্ট হইতে হবে। এই ধরনের সিচুয়েশন যখনই আসবে, আমি পার্সোনালি মনে করি স্ট্রেট ক্যাপ্টেন বা কোচ বা ম্যানেজার, ক্রিকেট বোর্ডের যাদের সাথে ভালো রিলেশন, তাদেরকে স্ট্রেট বলা। এই ধরনের সিচুয়েশনে আসলে প্রবলেমটা হয়, আপনি ম্যাচ খেলতে পারবেন না হয়তো, এই ধরনের সিচুয়েশনে এই ধরনের থ্রেট হইতে পারে। তো ওই সময় মেন্টাল প্রেসার একটা তৈরি হয়। এই ধরনের সিচুয়েশন আমি মনে করি যে তখন স্ট্রেট না খেলাটাই ভালো। আমি যে ভুলটা করেছি, আমি আশা করব যে অন্য কোনো ক্রিকেটার যেন এই ভুলে না যায় আর কি। আসলে আপনার অবজারভেশন কি, গত 3-3.5 বছরে বোর্ডও তো নিশ্চয়ই আরো সচেতন হয়েছে? অবশ্যই অবশ্যই, এখন তো আমাদের ক্রিকেট বোর্ড অনেক সচেতন হয়েছে। এটা আমি বলবো না যে আমাদের সময় ছিল না, আমাদের সময় ছিল, এখন আরো বেশি হয়েছে। আমরা যখন স্টার্ট করেছি তখন থেকেই কিন্তু আইসিসি সবসময় আন্ডার 19 থেকে শুরু করে, তো কিন্তু এখন আরো বেশি হয়েছে, যেটা আমি মনে করি যে আমাদের ক্রিকেটাররা অনেক চিন্তা ভাবনা করেই হয়তোবা, আমারটাই চিন্তা করতে হবে অবশ্যই সবাইকে, যে এই ধরনের সিচুয়েশন হলে আমি লাকি যে আমি আরেকটা সুযোগ পাচ্ছি খেলার, অন্যজন নাও পেতে পারে। রাইট। এক্সপেরিয়েন্স থেকে যদি আমরা বলি যে যারা হচ্ছে বয়স হয়ে যাওয়ার পরও ভালো খেলছে এই মুহূর্তের ক্রিকেটের দিকে যদি তাকে আমরা ইউনুস খান, মিসবাহুল হকের দিকে যদি আমরা লক্ষ্য করি, আরো অনেক ক্রিকেটার আসলে একটা নির্দিষ্ট বয়সের পরে আসলে বেশি ভালো খেলা শুরু করেছিল। আমরা যদি সচিন টেন্ডুলকারের ডাবল 100-এর কথাও চিন্তা করি, সেটাও কিন্তু আফটার 35। তো সবকিছু মিলে এগুলো কতটুকু ইন্সপায়ার করে আপনাকে? আমাকে আসলে সত্যি কথা, মেজবার আমাকে প্রচুর, লাস্ট 3টা বছর কিন্তু আমি আসলে মেজবার দিকেই তাকিয়ে আছি, যে আসলে ও কিন্তু অলমোস্ট রিটায়ার্ড করে ফেলেছিল, কারণ আমরা একসাথেই ডোমেস্টিক খেলছিলাম। তো 2010-এ কিন্তু অলমোস্ট রিটায়ার্ডের পথে ছিল, কিন্তু ক্রিকেট বোর্ড তাকে আমাদের ডোমেস্টিক ক্রিকেট থেকেই তাকে নেওয়া হলো, পাকিস্তান টেস্ট টিমের ক্যাপ্টেন দেওয়া হলো, এবং লাস্ট আপনার 6 বছর ধরে কিন্তু অসাধারণ খেলছে। এবং দেশের বাইরে যে সাফল্য, আসলে এটা কিন্তু একটা বড় ধরনের রূপকার হিসেবে কাজ করছে। সেটাই তো, এই 42-তে এসে কিন্তু সে ক্যাপ্টেন্সি করছে পাকিস্তান টিমকে, এখন অলমোস্ট নাম্বার 1 র্যাঙ্কিং এ যাবে কিনা এই ধরনের সিচুয়েশনে আছে। তো আমার আসলে লাস্ট 3টা বছর যখন আমি খেলার বাইরে ছিলাম, তখন চেষ্টা করেছি একা একা ট্রেনিং, যতটুকু সুযোগ পেয়েছি খেলার ফ্যাসিলিটিস যেখানে যেটা পেয়েছি। লাস্ট 2 বছর ইমরান স্যারের এখানে প্র্যাকটিস করেছি, তারপর এখন ওয়াইস স্যারের এখানে করছি। দেশের বাইরে খেলেছেন, বসেছিলাম না, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে হাই ভোল্টেজ গেম আমি হয়তো ওইভাবে ছিলাম না। তো অবশ্যই মেজবা যেহেতু খেলছে, আমার এখন ডিসেম্বরে আমি বিয়ে করেছি, লাস্ট ডিসেম্বরে।
তো এখন আমার যেটা ইচ্ছা নেক্সট 10 বছর আমি জাস্ট ক্রিকেটের জন্য যা যা করণীয় সকাল থেকে সন্ধ্যা যদি ট্রেনিং করতে হয় আমি সেটাই করব। পাইলট ভাই যেটা বললো যে হার্ডওয়ার্ক, কারণ আমি জানি আমি ক্রিকেটটা কিভাবে খেলতে হয়, এবং এখন অনেকে আমাকে প্রশ্ন করছে যে আসলে পারবো কিনা, যে এখন তো আমাদের ক্রিকেটটা অনেক এগিয়েছে, কিন্তু আমি কিন্তু খেলা ফলো করছি, Right. আইপিএল বলেন সবকিছুই। এখনো আমাদের ব্যাটসম্যানদের অনেক সিচুয়েশনটা কি যাচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি চেঞ্জ আসছে, সবই বাংলাদেশ আমি ফলো করছি। Right. হ্যাঁ, অবশ্যই আমাদের এখন টিমটা অনেক ব্যালেন্স, ভালো খেলছে ক্রিকেটাররা, কিন্তু ওরা যেভাবে খেলে আমিও কিন্তু শুরু থেকে এইভাবেই খেলতাম আর কি, এই অ্যাগ্রেসিভ ক্রিকেটই আপনি খেলতাম। তামিমের সাথে খেলেছেন, মাশরাফির সাথে খেলেছেন, ইভেন পাইলট ভাইয়ের সাথেও তো একসময় সেটাই খেলেছিলেন। তো আমার কাছে মনে হয় যে যেটা আমার সবচেয়ে আমার এগেইনস্টে যাবে ফিটনেস, তো আমি ফিটনেসটা এটা রিকভার করতে হবে। আশরাফুল, একটা মজার ব্যাপার, আসলে মজার ব্যাপার বলি কিংবা হচ্ছে আসলে মানে আপনার নিজের পারফরমেন্সের কারণে একটা জিনিস আমরা দেখেছি যে আপনার অসংখ্য ভক্ত রয়েছে, শুধু সাধারণ ক্রিকেট প্রেমীরা না, যারা বোর্ড চালান, ইভেন আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, তিনিও কয়েকদিন আগে আসলে কয়েকটা চ্যানেলের সাথে কথাবার্তায় যে বিষয়টি বলেছেন যে আশরাফুলকে আসলে যত বেশি সুযোগ করে দেয়া যায় ততই আমাদের ক্রিকেটের জন্য মঙ্গলজনক, এবং তিনি সেটা করতে চান। তার সেই বক্তব্যটি আমরা একটু শুনে আসবো। বাট এই যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বেস্ট টুর্নামেন্টগুলো খেলতে পারবে না এটা আমরা জানি। সো ডোমেস্টিক ক্রিকেট বলতে আমাদের লিগ অন্যান্য খেলা যেগুলো আছে ওগুলো সে ঠিকই খেলতে পারবে। এইটা নিয়ে আসলে এখন পর্যন্ত আমরা ওদের সাথে ফাইনাল কোনো ডিসিশনে আসতে পারিনি। ওরা হয়তো ওদের একটা মতামত দিবে, আমরা আমাদের একটা প্রপোজাল দিব সে ব্যাপারে। তারপর কি আলটিমেটলি কোন জায়গায় আমরা শেষ করি, কনসেনসাস কোথায় হবে, এটা আমরা এখনো শিওর না। তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, আমার মনে হয় ওর খেলাতে ফেরত আসা ভালো। আমি একটা ওয়ার্ড নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। নাজমুল হাসান পাপন বলছিলেন যে ওরা ওদের মতামত দিবে, আমরা আমাদের কনসেন্ট জানাবো। তার মানে হচ্ছে ক্রিকেট বোর্ড আপনাকে নিয়ে আইসিসির সাথে দেন দরবার করতে রাজি, এই বিষয়টা মোটামুটি বোঝা যাচ্ছে। কতটুকু আসলে কনফিডেন্স সঞ্চার করছে এই বিষয়গুলো? না, অবশ্যই যখন কয়েকদিন আগে ঈদের আগে স্যার একটা ইন্টারভিউ দিয়েছিল যে উনি মন থেকে চায়, অবশ্যই আমি বিশ্বাস করি, কারণ আমি আমাকে ছোটবেলা থেকেই বেক্সিমকো, আমি যখন বাংলাদেশ টিমে খেলি না তখন থেকে আমাকে বেক্সিমকো জব দেওয়া হয়েছিল ক্রিকেটের জন্য। তো আমি জানি যে স্যার আমাকে পছন্দ করে। তারপর তামিমের কয়েকদিন আগে একটা ফেসবুকে ইন্টারভিউ দেখলাম, তো মাশরাফির সাথে যখন কথা হয়, তো এইসব যখন পজিটিভ কথাগুলো শুনি সত্যি নিজের কাছে মনে হয় যে না, আমার আবার কামব্যাক করতে হবে এবং আমি পারবো, এই বিশ্বাসটা আসে, একটা গতির সঞ্চার হয়। অবশ্যই যখন একটা পজিটিভ কথা শুনি কারোর কাছ থেকে খুব ভালো লাগে যে না, চেষ্টা করি আরেকটু। আপনার আপনার ফিটনেস নিয়ে সবচেয়ে বড় জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে যদিও এখন পর্যন্ত আপনি মাঠের ক্রিকেটে ফিরেননি, চ্যালেঞ্জটা হচ্ছে ফিটনেস ফিরে পাওয়ার। প্রতিভার জায়গাটা নিয়ে আসলে কোনো সন্দেহ কখনো কারো ছিল না, নেইও। যেহেতু আপনার এলিগেশনগুলো কিছুটা হলেও শিথিল হয়েছে, কিংবা হচ্ছে আপনার উপর থেকে যে নিষেধাজ্ঞা ডোমেস্টিকে উঠে গেছে, বিসিবির যে ট্রেনিং ফ্যাসিলিটি সেটি পাচ্ছেন, শুরু করেছেন কি এখনো ফিটনেস নিয়ে কাজ করা? হ্যাঁ, লাস্ট সবসময় আমি চেষ্টা করি। আমার খেলার 2013-এ যখন আমি খেলা বন্ধ করলাম তখন আমার ওয়েট ছিল 68, এখন 70 এরকমই, তো 2 কেজি বেশি। হয়তোবা আমি ফিটনেস নিয়ে কাজ করছি লাস্ট 1.5-2 মাসই আমি কাজ করছি একা একা, কিন্তু একটা টিম প্র্যাকটিসটা ওইটা এখন সেই এনভায়রনমেন্টটা আসলে তখন পাননি, এখন পাবো ইনশাআল্লাহ, আশা করি যে ওইটা কাজে হয়ে যাবে। আশাফুল, সাধারণ দর্শক কথা বললেন নাজমুল হাসান পাপনে, আমরা একটা কমেন্ট শুনলাম। আমাদের সাথে রয়েছেন আরো একজন খুবই পরিচিত মুখ, বাংলাদেশের কি বলবো, স্পোর্টস এরিনার অনেক পরিচিত মুখ, কিন্তু তিনি আসলে ফুটবলের সাথে অনেক বেশি জড়িত। শফিকুল ইসলাম মানিক, বাংলাদেশের প্রখ্যাত কোচ, সাবেক ফুটবলার, তিনি আছেন আমাদের সাথে। মানিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মানিক ভাই? মানিক ভাই আসসালামু আলাইকুম। আশরাফুলকে আসসালামু আলাইকুম। আশরাফুল শুনছে মানিক ভাই? ভালো আছেন? আশরাফুল কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আশরাফুল, তোমার ভুল এবং সরল স্বীকারোক্তি তোমাকে আরো এগিয়ে নিয়ে যাক, আমি এই দোয়া করি। এবং আমি আশা করি তুমি বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছো, ক্রীড়াঙ্গনকেই দিয়েছো, আসলে আমাদের স্পোর্টসকে যা দিয়েছো, সামনে আরো ভালো কিছু দিতে পারবা, এই দোয়া রইলো। তোমার সবসময় সরল সোজা মনে হয়, তোমার উক্তিগুলো অনেক সরল সোজা। আমার বিশ্বাস তুমি ভালো কিছু করবা এবং সবার দোয়া আছে তোমার পেছনে। ইনশাআল্লাহ তুমি সবকিছু ওভারকাম করে ভালো কিছু করতে পারবা এবং দেশকে ভালো কিছু আরো উপহার দিতে পারবা, এই বিশ্বাস আমার আছে। তোমার জন্য দোয়া রইলো, ভালো থাকো। জি, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম মানিক বলছিলেন। আসলে আশরাফুলের এখন দর্শক মানে আগে যখন মাঠে নামতেন, একটা ঘটনার আগের
প্রসঙ্গটি যদি আমরা টেনে তুলি, সেই সময়টা আসলে যতটুকু দায়িত্ব নিয়ে নামতেন, দৃঢ় বিশ্বাস আমরা করতে পারি যে পরবর্তী সময় আশরাফুল যতবার মাঠে নামবেন আরো অনেক গুণ দায়িত্ব নিয়ে আসলে মাঠে তিনি নামবেন। আমরা একটা বিরতিতে যাব, পরের কথাগুলো শুনবো বিরতির পর। আবারও আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমাদের সাথে আছেন মোহাম্মদ আশরাফুল। দর্শক, আপনারা চাইলে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। আশরাফুল, যে সময়টা আসলে আপনার উপর নিষেধাজ্ঞা আসলো, ক্রিকেট থেকে দূরে সরে গেলেন, আমি একবারে সরাসরি প্রশ্নে যাচ্ছি, আমাদের সময় খুবই কম। সেই সময়টা আসলে কিন্তু আপনার ক্যারিয়ারের অনেকটা টার্নিং পয়েন্ট ছিল, যে ফর্মে ছিলেন, অনেক ভালো খেলছিলেন, বিপিএলটাও ভালো খেলেছিলেন, এর আগে গলে আপনি ভালো করলেন। তো সবকিছু মিলে আসলে মানে কতটুকু আফসোস লাগছিল যে আসলে যেই সময়টায় একটা পিক ফর্মে ছিলেন, অনেকটা ধারাবাহিক ছিলেন, সেই সময়টা এই ধরনের নিষেধাজ্ঞা? অবশ্যই একটু খারাপ লেগেছে, কারণ তখন আমার আসলে শ্রীলঙ্কা সিরিজে ছিলাম না, কিন্তু পরে সুযোগ পাওয়ার পরে আমরা ফার্স্ট টেস্ট ড্র করলাম শ্রীলঙ্কার মাটিতে, মুশফিক 200 করলাম, 190 করলাম, এবং ওয়ানডে সিরিজটা ড্র হলো, ওইখানেও অল্প অল্প ভালো ইনিংস ছিল। তো জিম্বাবুতে গিয়ে বড় ইনিংস হয়নি, কিন্তু দুইটা ইনিংসই কার্যকর ইনিংস ভালো ছিল, কিন্তু তারপরে আসলে খেলতে না পারাটা একটু কষ্ট ছিল অবশ্যই। তো তারপরেও আমি মনে করি যে আমি লাকি যে আবার সুযোগ পাচ্ছি। অবশ্যই ওই ঘটনার পরে আশা ছিল যে যদি অল্প সময় হয় আমি আবার কামব্যাক করে আবার ভালো মতন ক্রিকেট খেলতে পারবো, এটা আমার বিশ্বাস ছিল। আরো একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আশরাফুল ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছিলাম একটু। জি শুনছি, জি বলেন। শুনছি। ভাইয়া, আমি দৈনিক বজ্র শক্তি পত্রিকাতে সাংবাদিকতা করি। তবে আমি আসলে সাধারণ মানুষ হিসেবে আপনার অসাধারণ একজন ভক্ত হিসেবে জাস্ট এতটুকুই বলবো যে আমরা যখন আপনার খেলা দেখছি মাঠে, তখন এখন বর্তমানে যেই খেলা আমরা আসলে বর্তমানে 4-5টা প্লেয়ারের উপর নির্ভর করি। আমরা চেষ্টা করি যে তামিম ভাই ভালো খেলুক বা সাকিব আল হাসান ভালো খেলুক বা অন্য কেউ ভালো খেলুক, কিন্তু এরকম একটা বাংলাদেশের ক্রিকেটের এরকম একটা সময় গিয়েছিল যখন শুধুমাত্র আশরাফুল যতক্ষণ মাঠে থাকতো তখন টিভি অন থাকতো, এবং যতক্ষণ আপনার মানে আপনি থাকতেন ততক্ষণই বাংলাদেশ পুরাটা আপনার একদম জাগরিত থাকতো। যেরকম আপনার অস্ট্রেলিয়ার খেলার সময় আপনার সাউথ আফ্রিকার সাথে যে খেলাগুলি আপনি খেলছেন, তখন আমরা নিজে বসে থেকে ওই খেলাগুলি দেখছি। আমরা আসলে আপনাকে অবশ্যই ভালোবাসি, আমরা চাই আপনি ব্যাক করেন। আমি ব্যক্তিগতভাবে আপনার খুবই ভক্ত, আমি আপনার খেলা খুবই পছন্দ করি। আমরাও সেটাই চাই। আশরাফুলের নিশ্চিতভাবে আসলে সেই চাওয়াটা পূরণ করার জন্য চেষ্টা করবেন। আরো একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। থ্যাংক ইউ। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আপনার নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আশরাফুল শুনছেন? আমার নাম মোহাম্মদ ওসমান খান, আমি ন্যাশনাল ক্রিকেট কোচ। স্যার আসসালামু আলাইকুম। আমি আশরাফুলকে দুই একটা কথা বলতে চাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। শোনো, আমি খুব খুশি হলাম যে তুমি আবার ক্রিকেটে ফিরে আসছো। তোমাকে আমার একটা উপদেশ থাকলো, সেটা হলো যে তুমি ডোমেস্টিকে তোমার খেলা খেলে যাও, এবং অতীতে যা দিছো জাতিকে দেশকে ক্রিকেটের ওইভাবে দেওয়ার চেষ্টা করো। ওই হাতুড়ির সঙ্গে বলো আর যে বলো, যে যা কি বলছে না বলছে, যে কোথায় নিবে কি নিবে না, এটা তোমার মাথা ঘামায় না। তুমি পারফর্ম করো, তো তোমাকে পারফর্ম করলে তোমাকে দেশ এবং ক্রিকেট বোর্ড বলো আর যেই বলো তোমাকে নিতে বাধ্য হবে। তুমি অতীতে যা করছো তার তো প্রায়শ্চিত্ত হয়ে গেছে। এখন তুমি মন প্রাণ দিয়ে ক্রিকেট খেলো। তোমাকে দোয়া করি যে তোমার ভিতর এখনো ট্যালেন্ট আছে, তুমি ভালো করে খেলো এবং দেশকে দেওয়ার কিছু চেষ্টা করো। অতীত কথা মনে রেখো না, আর কে কি বলতেছে এটা মনে রেখো না। থ্যাংক ইউ স্যার। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশরাফুল, দুজন দর্শক কথা বললো। আসলে প্রশ্ন করার থেকে তাদের মূল যে কথাটি ছিল সেটি হচ্ছে যে আপনার প্রতি প্রত্যাশা এবং আপনি এগিয়ে যান সেই চাওয়াটা। অসংখ্য ক্রিকেট প্রেমী, কোটি ক্রিকেট প্রেমী একই জিনিসটি যাচ্ছে যে আপনি ভালো করেন, আবারও কামব্যাক করেন ন্যাশনাল টিমে। এই মুহূর্তে আসলে মানে শুরুই করতে পারলেন না, কিন্তু এই যে চাওয়া পূরণের জন্য যে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, এটা কতটুকু চাপে রেখেছে আপনাকে? এটা চাপে না, এটা আসলে আমি মনে করি যে আমাকে আরো উৎসাহ দেয়, যে আমি যেটা বললাম যে এখন আমার নেক্সট 10 বছর এই একটা কাজই হবে, যে শুধু ক্রিকেট নিয়ে চিন্তা করা।
সেটা ভালো করার জন্য স্যার যেটা বললো জাস্ট পারফর্ম, আসলে সিলেকশনটা তো আসলে একটা ক্রিকেটারই করে। আপনি ভালো খেললে অটোমেটিক মিডিয়া কভারেজ আসবে, অটোমেটিক ক্রিকেট চাপটা তৈরি হবে automatically। তো এইটা আসলে আমি যেহেতু ইয়াং বয়সী সুযোগ পেয়েছিলাম, তো আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই জিনিসগুলাতে, এবং লাস্ট 3টা বছর আমি অনেক এক্সপিরিয়েন্স গেইন করেছি, আসলে জীবনটা কিভাবে সবকিছুই শিখেছি। তো অবশ্যই আমি জানি চাপ দিচ্ছে না, আমি এটা মনে করি যে এটা আমার ওদের জন্য ভালো কিছু করার চেষ্টা থাকবে। দায়িত্বটি আসলে সেটাই। অনেক অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। ন্যাশনাল টিমকে কেমন দেখলেন যে সময়টা আপনি ছিলেন না, মানে মোটামুটি খুব কাছ থেকেই তো দেখেছেন, দেখলেন কেমন? অবশ্যই লাস্ট 3টা বছরে আমি বলবো, বিশেষ করে 2015 ওয়ার্ল্ড কাপ থেকে আমাদের টিম পারফরমেন্সটা চমৎকার হচ্ছে। মাশরাফির লিডারশিপ আসার পর থেকে বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে আমরা অসাধারণ খেলছি। আমাদের কয়েকটা ইয়াং ক্রিকেটার চমৎকার খেলছে, এবং আমার কাছে যেটা মনে হয় সত্যি কথা যে হাতুরা সিং আসার পরে আমাদের ব্যাটিং ব্যাটসম্যানদের কনফিডেন্স লেভেলটা অনেক ভালো হয়েছে, ফ্রিডম আসলে অনেক পেয়েছে আগের প্রচুর ফ্রিডম। তুলনায়। মাশরাফির সাথে কয়েকবার কথা হয়েছে, সে বলল যে আসলে ব্যাটসম্যানদের প্রচুর ফ্রিডম দেওয়া হয়েছে এবং তাদের ন্যাচারাল খেলাটা খেলছে। তো ওভারঅল আমি বলবো যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটও ভালো হচ্ছে। তো ওভারঅল আমি মনে করি আমাদের রাইট ট্র্যাকে আছি আমরা আমাদের ক্রিকেট। যদি খুব বড় ধরনের কোনো মানে সিদ্ধান্তে পরিবর্তন না আসে, আইসিসির ক্লিয়ারেন্সটা পেয়ে গেছে বিসিবি, যতটুকু আমি জানি, আপনিও হয়তো জানেন যে বিসিএল খেলতে কোনো বাধা নেই, আপনিও হয়তো লিস্টেড হবেন এবং খেলবেন। লক্ষ্য নির্ধারণ করেছেন কোনো? ও তো অবশ্যই প্রথমে সুযোগ পাওয়াটা, সুযোগ পেলে চেষ্টা করব বেস্ট কিছু করার। সবাই ওয়েট করছে, লাস্ট 3টা বছর খেলছি না, তো এসে আসলে খেলাটা পারবো কিনা এটা সবাই ওয়েট করছে। তো আমার বিশ্বাস যে আমি চেষ্টা করব, যদি সেট হতে পারি বড় ইনিংস দিয়ে শুরু করব। আশরাফুল, আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকের আসলে কি আপনাকে নিয়ে যেমন আগ্রহ, আপনার ব্যক্তি জীবন নিয়েও আগ্রহ, আপনার ক্রিকেট জীবন নিয়েও আগ্রহ। নতুন ইনিংস শুরু করেছেন, বিয়ে করেছেন ডিসেম্বরে, আপনি বলছিলেন অনেক বড় আয়োজন ছিল। নতুন জীবনটা কেমন দেখছেন এবং এটা আসলে কতটুকু স্বস্তি দিয়েছে আসলে একটা অবস্থান তৈরি করার ক্ষেত্রে কিংবা অবশ্যই কনফিডেন্ট হওয়ার ক্ষেত্রে? 2011-10 থেকে শুরু করেছিলাম, বলছিলাম যে বিয়ে করব 11 ওয়ার্ল্ড কাপের পর, কিন্তু আল্লাহর রহমতে 2015 ডিসেম্বরে বিয়ে করলাম, এবং লাস্ট 9টা মাস আমি বলবো যে আল্লাহর রহমতে খুব চমৎকার যাচ্ছে। তো সেপ্টেম্বরে বাবা হতে যাচ্ছি, তো খেলাও শুরু করব হয়তোবা। তো সবকিছু মিলে আমি বলবো যে আমার এখন ভালো সময় যাচ্ছে আল্লাহর রহমতে। আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার দর্শক যারা, আপনার যারা ক্রিকেট ফ্যান রয়েছে, যারা উঠতি ক্রিকেটার রয়েছে, যারা ভবিষ্যতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এবং একই সাথে যাদের ভবিষ্যতে ভুল পথে পা বাড়ানোর সম্ভাবনাটাও একই সাথে রয়েছে, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন, এটা বলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। অবশ্যই আমি বলবো যে প্রথমেই তো তাদের আমার চিন্তা করা উচিত ভুল পথে যেন না যায়, কারণ শর্টকাটে আসলে এগোনো যায় না। তো দোয়া করব যে এই ধরনের সিচুয়েশন কেউ না পড়ে। আর আরেকটা যেটা জিনিস আমার কাছে মনে হয় যে একটা এক্সাম্পল হতে চাই যে আমি আসলে 3 বছর বাইরে থেকে আবার ক্রিকেটে ফিরে এসে ভালো ক্রিকেট খেলাটা, এই জিনিসটা করার জন্য যা যা হার্ডওয়ার্ক করার প্রয়োজন এবং এটা করার চেষ্টা করব। আর সর্বোচ্চ নিংড়ে দেওয়ার একটা প্রচেষ্টা। এবং ইয়াং ক্রিকেটারদের অবশ্যই এইটা বলবো যে স্বপ্ন দেখতে হবে এবং বিলিফ রাখতে হবে নিজের প্রতি, তাহলে সবকিছু করা সম্ভব। একটা আসলে ক্রিকেটের ক্ষেত্রে অনেক প্রচলিত প্রবাদ দর্শক যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। আশরাফুলের ফর্ম নিয়ে আসলে কিন্তু আসলে আমরা যতটুকু চিন্তিত ছিলাম বা উদ্বিগ্ন ছিলাম বিভিন্ন সময়, তার থেকে অনেক বেশি আসলে আত্মবিশ্বাসী করেছিল তার ক্লাস। আশরাফুলের ক্লাস নিয়ে কোনো ধরনের আসলে সন্দেহ সংশয় কারো মধ্যেই নেই। আবার কামব্যাক করেছে মোহাম্মদ আশরাফুল, ঘরোয়া ক্রিকেট শুরু করবেন হয়তো কদিনের মধ্যেই। আমরা চাইবো যে তার সেই পার্মানেন্ট ক্লাসতে আবারও দ্যুতি ছড়াবেন ক্রিকেট অঙ্গনে। আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আশরাফুল, আপনাকেও ধন্যবাদ। কিছু মিলে এগুলো কতটুকু ইন্সপায়ার করে আপনাকে? আমাকে আসলে সত্যি কথা, মেজবার আমাকে প্রচুর, লাস্ট 3টা বছর কিন্তু আমি আসলে মেজবার দিকেই তাকিয়ে আছি যে আসলে ও কিন্তু অলমোস্ট রিটায়ার্ড করে ফেলেছিল, কারণ আমরা একসাথেই ডোমেস্টিক খেলছিলাম। তো 2010-এ কিন্তু অলমোস্ট সে রিটায়ার্ডের পথে ছিল, কিন্তু ক্রিকেট বোর্ড তাকে
আমাদের রেখেছে। আমাদের ডোমেস্টিক ক্রিকেট থেকেই তাকে নেওয়া হলো, পাকিস্তান টেস্ট টিমের ক্যাপ্টেন দেওয়া হলো এবং লাস্ট আপনার 6 বছর ধরে কিন্তু অসাধারণ খেলছে। এবং দেশের বাইরে যে সাফল্য আসলে এটা কিন্তু একটা বড় ধরনের রূপকার হিসেবে কাজ করছে। সেটাই তো, এই 42-তে এসে কিন্তু সে ক্যাপ্টেন্সি করছে পাকিস্তান টিমকে, এখন অলমোস্ট নাম্বার 1 র্যাঙ্কিং এ যাবে কিনা এই ধরনের সিচুয়েশনে আছে। তো আমার আসলে লাস্ট 3টা বছর যখন আমি খেলার বাইরে ছিলাম তখন চেষ্টা করেছি একা একা ট্রেনিং, যতটুকু সুযোগ পেয়েছি খেলার ফ্যাসিলিটিস যেখানে যেটা পেয়েছি। লাস্ট 2 বছর ইমরান স্যারের এখানে প্র্যাকটিস করেছি, তারপরে এখন ওয়াইস স্যারের এখানে করছি। দেশের বাইরে খেলেছেন, দেশের মানে বাইরে- বসেছিলেন না বসেছিলাম না, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে হাই ভোল্টেজ গেম আমি Right. হয়তো বা ওইভাবে ছিলাম না। তো অবশ্যই মেজবা যেহেতু খেলছে, আমার এখন ডিসেম্বরে আমি বিয়ে করেছি, লাস্ট ডিসেম্বরে। তো এখন আমার যেটা ইচ্ছা নেক্সট 10 বছর আমি জাস্ট ক্রিকেটের জন্য যা যা করণীয়, সকাল থেকে সন্ধ্যা যদি ট্রেনিং করতে হয় আমি সেটাই করবো। পাইলট ভাই যেটা বললো যে হার্ড ওয়ার্ক, কারণ আমি জানি আমি ক্রিকেটটা কিভাবে খেলতে হয়। এবং এখন অনেকে আমাকে প্রশ্ন করছে যে আসলে পারবো কিনা, যে এখন তো আমাদের ক্রিকেটটা অনেক এগিয়েছে, কিন্তু আমি কিন্তু খেলা ফলো করছি, Right. আইপিএল বলেন সবকিছুই। এখনো আমাদের ব্যাটসম্যানরা অনেক সিচুয়েশনটা কি যাচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি চেঞ্জ আসছে সবই বাংলাদেশ? আমি ফলো করছি। Right. হ্যাঁ অবশ্যই আমাদের এখন টিমটা অনেক ব্যালেন্স, ভালো খেলছে ক্রিকেটাররা, কিন্তু ওরা যেভাবে খেলে আমিও কিন্তু শুরু থেকে এইভাবেই খেলতাম আর কি, এই অ্যাগ্রেসিভ ক্রিকেট আপনি তামিমের সাথে খেলেছেন, মাশরাফির সাথে খেলেছেন, ইভেন পাইলট ভাইয়ের সাথেও তো একসময় সেটাই। খেলেছিলেন। তো আমার কাছে মনে হয় যে যেটা আমার সবচেয়ে আমার এগেইনস্টে যাবে ফিটনেস, তো আমি ফিটনেসটা এটা রিকভার করতে হবে। আশরাফুল, একটা মজার ব্যাপার, আসলে মজার ব্যাপার বলি কিংবা হচ্ছে আসলে মানে আপনার নিজের পারফরমেন্সের কারণে একটা জিনিস আমরা দেখেছি যে আপনার অসংখ্য ভক্ত রয়েছে, শুধু সাধারণ ক্রিকেট প্রেমীরা না, যারা বোর্ড চালান। ইভেন আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, তিনিও কয়েকদিন আগে আসলে কয়েকটা চ্যানেলের সাথে কথাবার্তায় যে বিষয়টি বলেছেন যে আশরাফুলকে আসলে যত বেশি সুযোগ করে দেয়া যায় ততই আমাদের ক্রিকেটের জন্য মঙ্গলজনক, এবং তিনি সেটা করতে চান। তার সেই বক্তব্যটি আমরা একটু শুনে আসবো। বাট এই যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বেস্ট টুর্নামেন্টগুলো খেলতে পারবে না এটা আমরা জানি। সো ডোমেস্টিক ক্রিকেট বলতে আমাদের লিগ অন্যান্য খেলা যেগুলো আছে ওগুলো সে ঠিকই খেলতে পারবে। এইটা নিয়ে আসলে এখন পর্যন্ত আমরা ওদের সাথে ফাইনাল কোনো ডিসিশনে আসতে পারিনি। ওরা হয়তো ওদের একটা মতামত দিবে, আমরা আমাদের একটা প্রপোজাল দিব সে ব্যাপারে। তারপর কি আলটিমেটলি কোন জায়গায় আমরা শেষ করি, কনসেনসাস কোথায় হবে এটা আমরা এখনো শিওর না। তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব। আমার মনে হয় ওর খেলাতে ফেরত আসা ভালো। আমি একটা ওয়ার্ড নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। নাজমুল হাসান পাপন বলছিলেন যে ওরা ওদের মতামত দিবে, আমরা আমাদের কনসেন্ট জানাবো। তার মানে হচ্ছে ক্রিকেট বোর্ড আপনাকে নিয়ে আইসিসির সাথে দেন দরবার করতে রাজি, এই বিষয়টা মোটামুটি বোঝা যাচ্ছে। কতটুকু আসলে কনফিডেন্স সঞ্চার করছে এই বিষয়গুলো? না অবশ্যই, যখন কয়েকদিন আগে ঈদের আগে স্যার একটা ইন্টারভিউ দিয়েছিল যে উনি মন থেকে চায়, অবশ্যই আমি বিশ্বাস করি, কারণ আমি আমাকে ছোটবেলা থেকেই বেক্সিমকো, আমি যখন বাংলাদেশ টিমে খেলি না তখন থেকে আমাকে বেক্সিমকো জব দেওয়া হয়েছিল ক্রিকেটের জন্য। তো আমি জানি যে স্যার আমাকে পছন্দ করে। তারপর তামিমের কয়েকদিন আগে একটা ফেসবুকে ইন্টারভিউ দেখলাম, তো মাশরাফির সাথে যখন কথা হয়, তো এইসব যখন পজিটিভ কথাগুলো শুনি সত্যি নিজের কাছে মনে হয় যে না আমার আবার কামব্যাক করতে হবে এবং আমি পারবো, এই বিশ্বাসটা আসে। একটা গতির সঞ্চার হয় অবশ্যই যখন একটা পজিটিভ কথা শুনি কারোর কাছ থেকে খুব ভালো লাগে যে না চেষ্টা করি আরেকটু। আপনার আপনার ফিটনেস নিয়ে সবচেয়ে বড় জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে যদিও এখন পর্যন্ত আপনি মাঠের ক্রিকেটে ফিরেননি, চ্যালেঞ্জটা হচ্ছে ফিটনেস ফিরে পাওয়ার। প্রতিভার জায়গাটা নিয়ে আসলে কোনো সন্দেহ কখনো কারো ছিল না, নেইও। যেহেতু আপনার এলিগেশনগুলো কিছুটা হলেও শিথিল হয়েছে, কিংবা হচ্ছে আপনার উপর থেকে যে নিষেধাজ্ঞা ডোমেস্টিকে উঠে গেছে, বিসিবির যে ট্রেনিং ফ্যাসিলিটি সেটি পাচ্ছেন, শুরু করেছেন কি এখনো ফিটনেস নিয়ে কাজ করা? হ্যাঁ লাস্ট সবসময় আমি চেষ্টা করি। আমার খেলার 2013-এ যখন আমি খেলা বন্ধ করলাম তখন আমার ওয়েট ছিল 68, এখন 70 এরকমই, তো 2 কেজি বেশি। হয়তোবা আমি ফিটনেস নিয়ে কাজ করছি লাস্ট 1.5-2 মাসই আমি কাজ করছি একা একা, কিন্তু একটা টিম প্র্যাকটিসটা ওইটা এখন সেই এনভায়রনমেন্টটা আসলে তখন পাননি। এখন পাবো ইনশাআল্লাহ, আশা করি যে ওইটা কাজে হয়ে যাবে। আশাফুল, সাধারণ দর্শক কথা বললেন নাজমুল হাসান পাপনে, আমরা একটা কমেন্ট শুনলাম। আমাদের সাথে রয়েছেন আরো একজন খুবই পরিচিত মুখ, বাংলাদেশের কি বলবো স্পোর্টস এরিনার অনেক পরিচিত মুখ, কিন্তু তিনি আসলে ফুটবলের সাথে অনেক বেশি জড়িত। শফিকুল ইসলাম মানিক, বাংলাদেশের প্রখ্যাত কোচ, সাবেক ফুটবলার, তিনি আছেন আমাদের সাথে। মানিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছেন মানিক ভাই? মানিক ভাই আসসালামু আলাইকুম। আশরাফুলকে। আসসালামু আলাইকুম। আশরাফুল শুনছে মানিক ভাই? আসসালাম। ভালো আছেন? আশরাফুল কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আশরাফুল, তোমার ভুল এবং সরল স্বীকারোক্তি তোমাকে আরো এগিয়ে নিয়ে যাক, আমি এই দোয়া করি। এবং আমি আশা করি তুমি বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছো, ক্রীড়াঙ্গনকেই দিয়েছো, আসলে আমাদের স্পোর্টসকে যা দিয়েছো, সামনে আরো ভালো কিছু দিতে পারবা। এই দোয়া রইলো। তোমাকে সবসময় সরল সোজা মনে হয়, তোমার উক্তিগুলো অনেক সরল সোজা। আমার বিশ্বাস তুমি ভালো কিছু করবা এবং সবার দোয়া আছে তোমার পেছনে। ইনশাল্লাহ তুমি সবকিছু ওভারকাম করে ভালো কিছু করতে পারবা এবং দেশকে ভালো কিছু আরো উপহার দিতে পারবা, এই বিশ্বাস আমার আছে। তোমার জন্য দোয়া রইলো। থ্যাংক ইউ। ভালো থাকো। জি আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম মানিক বলছিলেন আসলে আশরাফুলের এখন দর্শক মানে আগে যখন মাঠে নামতেন একটা ঘটনার আগের প্রসঙ্গটি যদি আমরা টেনে তুলি, সেই সময়টা আসলে যতটুকু দায়িত্ব নিয়ে নামতেন, দৃঢ় বিশ্বাস আমরা করতে পারি যে পরবর্তী সময় আশরাফুল যতবার মাঠে নামবেন আরো অনেক গুণ দায়িত্ব নিয়ে আসলে মাঠে তিনি নামবেন। আমরা একটা বিরতিতে যাব, পরের কথাগুলো শুনবো বিরতির পর। আবারও আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমাদের সাথে আছেন মোহাম্মদ আশরাফুল। দর্শক আপনারা চাইলে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। আশরাফুল, যে সময়টা আসলে আপনার উপর নিষেধাজ্ঞা আসলো, ক্রিকেট থেকে দূরে সরে গেলেন, আমি একবার সরাসরি প্রশ্নে যাচ্ছি, আমাদের সময় খুবই কম। সেই সময়টা আসলে কিন্তু আপনার ক্যারিয়ারের অনেকটা টার্নিং পয়েন্ট ছিল, যে ফর্মই ছিল না, অনেক ভালো ভালো খেলছিলেন, বিপিএলটাও ভালো খেলেছিলেন, এর আগে গলে আপনি ভালো করলেন। তো সবকিছু মিলে আসলে মানে কতটুকু আফসোস লাগছিল যে আসলে যেই সময়টায় একটা পিক ফর্মে ছিলেন, অনেকটা ধারাবাহিক ছিলেন, সেই সময়টা এই ধরনের নিষেধাজ্ঞা? অবশ্যই একটু খারাপ লেগেছে, কারণ তখন আমার আসলে শ্রীলঙ্কা সিরিজে ছিলাম না, কিন্তু পরে সুযোগ পাওয়ার পরে আমরা ফার্স্ট টেস্ট ড্র করলাম শ্রীলঙ্কার মাটিতে, মুশফিক 200 করলাম, 190 করলাম, এবং ওয়ানডে সিরিজটা ড্র হলো, ওইখানেও অল্প অল্প ভালো ইনিংস ছিল। তো জিম্বাবুতে গিয়ে বড় ইনিংস হয়নি, কিন্তু দুইটা ইনিংসই কার্যকর ইনিংস ছিল, ভালো ছিল। কিন্তু তারপরে আসলে খেলতে না পারাটা একটু কষ্ট ছিল অবশ্যই। তো তারপরও আমি মনে করি যে আমি লাকি যে আবার সুযোগ পাচ্ছি। অবশ্যই ওই ঘটনার পরে আশা ছিল যে যদি অল্প সময় হয় আমি আবার কামব্যাক করে আবার ভালো মতন ক্রিকেট খেলতে পারবো, এটা আমার বিশ্বাস ছিল। আরো একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আশরাফুল ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছিলাম একটু। জি শুনছি, জি বলেন। শুনছি। ভাইয়া, আমি দৈনিক বজ্র শক্তি পত্রিকাতে সাংবাদিকতা করি। তবে আমি আসলে সাধারণ মানুষ হিসেবে আপনার অসাধারণ একজন ভক্ত হিসেবে জাস্ট এতটুকুই বলবো যে আমরা যখন আপনার খেলা দেখছি মাঠে, তখন এখন বর্তমানে যেই খেলা আমরা আসলে বর্তমানে 4-5টা প্লেয়ারের উপর নির্ভর করি। আমরা চেষ্টা করি যে তামিম ভাই ভালো খেলুক বা সাকিব আল হাসান ভালো খেলুক বা অন্য কেউ ভালো খেলুক, কিন্তু এরকম একটা বাংলাদেশের ক্রিকেটের এরকম একটা সময় গিয়েছিল যখন শুধুমাত্র আশরাফুল যতক্ষণ মাঠে থাকতো তখন টিভি অন থাকতো, এবং যতক্ষণ আপনার মানে আপনি থাকতেন ততক্ষণই বাংলাদেশ পুরাটা আপনার একদম জাগরিত থাকতো। যেরকম আপনার অস্ট্রেলিয়ার খেলার সময় আপনার সাউথ আফ্রিকার সাথে যে খেলাগুলি আপনি খেলছেন, তখন আমরা নিজে বসে থেকে ওই খেলাগুলি দেখছি। আমরা আসলে আপনাকে অবশ্যই ভালোবাসি, আমরা চাই আপনি ব্যাক করেন। আমি ব্যক্তিগতভাবে আপনার খুবই ভক্ত, আমি আপনার খেলা খুবই পছন্দ করি। আমরাও সেটাই চাই। আশরাফুল নিশ্চিতভাবে আসলে সেই চাওয়াটা পূরণ করার জন্য চেষ্টা করুন। আরো একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। থ্যাংক ইউ। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আপনার নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আশরাফুল শুনছেন? আমার নাম মোহাম্মদ ওসমান খান, আমি ন্যাশনাল ক্রিকেট কোচ। স্যার আসসালামু আলাইকুম। আমি আশরাফুলকে দুই একটা কথা বলতে চাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। শোনো, আমি খুব খুশি হলাম যে তুমি আবার ক্রিকেটে ফিরে আসছো। তোমাকে আমার একটা উপদেশ থাকলো, সেটা হলো যে তুমি ডোমেস্টিকে তোমার খেলা খেলে যাও এবং অতীতে যা দিছো জাতিকে দেশকে ক্রিকেটের ওইভাবে দেওয়ার চেষ্টা করো। ওই হাতুড়ির সঙ্গে বলো আর যে বলো, যে যা কি বলছে না বলছে, যে কোথায় নিবে কি নিবে না, এটা তোমার মাথা ঘামায় না। তুমি পারফর্ম করো, তো তোমাকে পারফর্ম করলে তোমাকে দেশ এবং ক্রিকেট বোর্ড বলো আর যেই বলো
তোমাকে নিতে বাধ্য হবে। তুমি অতীতে যা করছো তার তো প্রায়শ্চিত্ত হয়ে গেছে। এখন তুমি মন প্রাণ দিয়ে ক্রিকেট খেলো, তোমাকে দোয়া করি যে তোমার ভিতর এখনো ট্যালেন্ট আছে, তুমি ভালো করে খেলো এবং দেশকে দেওয়ার কিছু চেষ্টা করো। অতীতের কথা মনে রেখো না, আর কে কি বলতেছে এটা মনে রেখো না। থ্যাংক ইউ স্যার। জি স্যার। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশরাফুল, দুজন দর্শক কথা বললো। আসলে প্রশ্ন করার থেকে তাদের মূল যে কথাটি ছিল সেটি হচ্ছে যে আপনার প্রতি প্রত্যাশা এবং আপনি এগিয়ে যান সেই চাওয়াটা। অসংখ্য ক্রিকেট প্রেমী, কোটি ক্রিকেট প্রেমী একই জিনিসটি চাচ্ছে যে আপনি ভালো করেন, আবারও কামব্যাক করেন ন্যাশনাল টিমে। এই মুহূর্তে আসলে মানে শুরুই করতে পারলেন না, কিন্তু এই যে চাওয়া পূরণের জন্য যে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, এটা কতটুকু চাপে রেখেছে আপনাকে? এটা চাপে না, এটা আসলে আমি মনে করি যে আমাকে আরো উৎসাহ দেয়, যে আমি যেটা বললাম যে এখন আমার নেক্সট 10 বছর এই একটা কাজই হবে যে শুধু ক্রিকেট নিয়ে চিন্তা করা। সেটা ভালো করার জন্য স্যার যেটা বললো জাস্ট পারফর্ম, আসলে সিলেকশনটা তো আসলে একটা ক্রিকেটারই করে। আপনি ভালো খেললে অটোমেটিক মিডিয়া কভারেজ আসবে, অটোমেটিক ক্রিকেট চাপটা তৈরি হবে অটোমেটিক্যালি। তো এইটা আসলে আমি যেহেতু ইয়াং বয়সী সুযোগ পেয়েছিলাম, তো আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই জিনিসগুলাতে, এবং লাস্ট 3টা বছর আমি অনেক এক্সপিরিয়েন্স গেইন করেছি, আসলে জীবনটা কিভাবে সবকিছুই শিখেছি। তো অবশ্যই আমি জানি চাপ দিচ্ছে না, আমি এটা মনে করি যে এটা আমার ওদের জন্য ভালো কিছু করার চেষ্টা, দায়িত্বটি আসলে অনেক অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। ন্যাশনাল টিমকে কেমন দেখলেন যে সময়টা আপনি ছিলেন না? মানে মোটামুটি খুব কাছ থেকেই তো দেখেছেন, দেখলেন কেমন? অবশ্যই লাস্ট 3টা বছরে আমি বলবো, বিশেষ করে 2015 ওয়ার্ল্ড কাপ থেকে আমাদের টিম পারফরমেন্সটা চমৎকার হচ্ছে। মাশরাফি লিডারশিপ আসার পর থেকে বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে আমরা অসাধারণ খেলছি। আমাদের কয়েকটা ইয়াং ক্রিকেটার চমৎকার খেলছে, এবং আমার কাছে যেটা মনে হয় সত্যি কথা যে হাতুরা সিং আসার পরে আমাদের ব্যাটসম্যানদের কনফিডেন্স লেভেলটা দর্শক আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। অলিম্পিক চলছে, অলিম্পিক নিয়ে আমাদের বিশেষ আয়োজনও চলছে। তারপরেও আসলে জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে বারবার অলিম্পিকের প্রসঙ্গ ফিরে আসে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তবে তার চেয়েও আসলে বাংলাদেশের দর্শকদের একটা বিষয় নিয়ে অনেক বেশি আগ্রহ, এবং একই সাথে তারা জানতে চায়, তাদের মতামত জানাতে চায় মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ক্রিকেটে আবারও ফিরছেন। ঘরোয়া ক্রিকেটে তার নিষেধাজ্ঞা উঠে গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে 2 বছরের একটা নিষেধাজ্ঞা রয়েছে, সেটাও আমরা আশা করব যে খুব দ্রুত এই ব্যাপারে বিসিবি কিংবা আশরাফুল যদি ভালো খেলে সে ব্যাপারে একটা ভালো সিদ্ধান্তের দিকে আমরা এগোতে পারবো। সে বিষয়টা পরের ঘটনা। আসলে মোহাম্মদ আশরাফুলের যে পুরো বিষয়, সেই বিষয়টির সাথে বাঙালির আবেগ জড়িত। দর্শক, বাংলাদেশের ক্রিকেটের যদি আমরা বলি প্রথম প্রেম, সেই মানুষটা কিন্তু আসলে মোহাম্মদ আশরাফুল। কার্ডিফের সেঞ্চুরির কথা যদি বলা যায়, গলের সেই অসাধারণ মুশফিকুর রহিমের সাথে জুটি, কিংবা ইয়াংস্ট টেস্ট সেঞ্চুরি, সবকিছু মিলিয়ে আশরাফুল আমাদের ক্রিকেট প্রেমীদের হৃদয়ে যে জায়গাটি করে নিয়েছে সেটি অবিস্মরণীয়। তাই আশরাফুল আসলে ভালো মন্দ যার মধ্য দিয়েই যাক না কেন, নতুন যে অধ্যায় শুরু হয়েছে মোহাম্মদ আশরাফুলের, সেই অধ্যায়ে চ্যানেল 24 এর পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। আমি শুরুতেই বলছিলাম যে আপনারা আপনাদের মতামত জানাবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। আশরাফুল, 13 তারিখ, আজকে 16 তারিখ, 3 দিন চলে গেল। এই যে মাঝখানের 3-4 বছর এবং গত 3 দিন, এই 3 দিন আসলে কতটুকু স্পেশাল মনে হচ্ছে, কতটুকু ভারমুক্ত মনে হচ্ছে? অবশ্যই লাস্ট 3টা দিন আমি মনে করি যে আমার খুব রিল্যাক্স ছিলাম, কারণ এই দিনটার জন্য 13ই আগস্টের জন্য আসলে লাস্ট 3টা বছর ওয়েট করছিলাম, প্রায় 3-3.5 বছর। কারণ লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিলাম আমি এপ্রিলে জিম্বাবুয়েতে, 8 তারিখ বা 10 তারিখ হবে। তারপর থেকে কিন্তু আসলে আমি একদমই ক্রিকেটের বাইরে ছিলাম, বিশেষ করে ক্রিকেট বোর্ডের আন্ডারে কোনো কিছুই খেলছিলাম না। তো এই দিনটার জন্য ওয়েট করছিলাম যে কবে আবার আমি ক্রিকেটে ফিরবো, আমার নিষেধাজ্ঞাটা উঠবে। তো আমি লাকি যে আমি দ্বিতীয় সুযোগ পাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে আবার খেলার সুযোগ পাবো, তো খুবই ভালো লাগছে। তো 13 বছর ক্রিকেট খেলেছিলাম, আপনি যেটা বলছিলেন, হয়তো অনেক ভালো ভালো ইনিংস ছিল না, কয়েকটা ইনিংস ছিল, তারপরে আমি এখন বিশ্বাস করি যে সেকেন্ড সুযোগটা আমি চেষ্টা করবো একটা ভালো মানুষ হিসাবে, এবং আমি আরো ভালো ভালো ইনিংস উপহার দেওয়ার চেষ্টা করব। এই যে ভালো ভালো ইনিংস কথা বললেন যে কয়েকটি ইনিংস ছিল, কিন্তু প্রত্যেকটি কিন্তু আসলে অন্যভাবে গেঁথে আছে আমাদের সবার ক্ষেত্রে। আপনার ভারতের বিপক্ষে 158, ইয়াংস্ট টেস্ট সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে বধ, কিংবা হচ্ছে মুশফিকুর রহিমের সাথে আপনি প্রায় প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়ে যাচ্ছিলেন, হয়তো ব্যাট লাক সেই কারণে পারেননি।
এটার জন্যই আসলে আমি একটু লাকি যে আসলে আমি প্রথম থেকেই যখন আমি বাংলাদেশ টিমে সুযোগ পেলাম 2001-এ, তো তখন থেকে আসলে আমি খুব লাকি যে সবসময় সবার ভালোবাসা পেয়ে এসেছি একদম শুরু থেকেই। তো এই ঘটনার পর থেকে পরেও যে আমাকে যেই সাপোর্টটা দেওয়া হয়েছে, সত্যি কথা যে আমি খুব লাকি যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। লাস্ট 3টা বছর আমাকে প্রচুর সাপোর্ট করেছে বাংলাদেশে, বাংলাদেশের বাইরে সবাই। যেখানে গিয়েছি সবাই ওয়েট করছিল যে কবে আমার নিষেধাজ্ঞা উঠবে, আমি কবে ক্রিকেটে ফিরবো। অনেকের প্রশ্ন যে আমি কি খেলতে পারবো কিনা বাংলাদেশ টিমে। আসলে এটা তো পরের স্টেপ, কিন্তু এখন যে আমি বিশ্বাস করি যে আমার যে বয়স এবং আমার যদি ফিটনেস ঠিক থাকে, আমাকে যে ভালোবাসা দিয়েছে লাস্ট 3টা বছর আমি বাইরে ছিলাম, শুরু থেকে যেভাবে আমি সবাই যে ভালোবাসা পেয়ে এসেছি, তা আমি বিশ্বাস করি যে আমি তাদের জন্য হলো লম্বা সময় ক্রিকেট খেলার ইচ্ছা আছে আমার। আশরাফুল, একটু যদি আমরা পেছনে ফিরে তাকাই, যে আশরাফুল আসলে একটা অন্য কিছু, একটা মহাকাব্য একটা সময় আমাদের কাছে মনে হতো যে মানে বাংলাদেশের বড় সাফল্য মানে আশরাফুল ম্যাচের পর ম্যাচ ভালো করতো না, আপনি নিজেও জানেন। তারপরেও যখন আশরাফুলকে নিয়ে কথা উঠতো, নেগেটিভ কথা হতো, পত্রিকায় সেই বিষয়গুলো নিয়ে আসতো, কিংবা সিলেক্টর থেকে শুরু করে বোর্ডের কেউ কিছু বলতো, সেই বিষয়গুলো নিয়ে অনেক বড় ধরনের রিয়াকশন হতো। আপনি টিম থেকে বাদ পড়লে এক ধরনের রিয়াকশন হতো। সবকিছু মিলিয়ে ছোট্ট একটা ভুলের কারণে আসলে যখন একটা স্বপ্নের নায়ক যখন একবারে নিচে চলে এলো এবং মানে স্বপ্নভঙ্গ হলো অসংখ্য কোটি ক্রিকেট প্রেমীর, তারপরেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আপনি চাপের যে সময়টা ছিল, খারাপ যে সময়টা ছিল, সবাই আপনাকে সাপোর্ট করেছে। এটা কি ওই সময় এক্সপেক্ট করেছিলেন আপনি, নাকি মনে হচ্ছিল যে আসলে সবকিছুই হারালেন? সত্যি কথা, ওই ঘটনার পরে আমি আসলে খুব টাফ টাইম গিয়েছে, সত্যি কথা। কারণ আমি আশা করি নাই, আমি ভেবেছিলাম যে হয়তোবা অনেক খারাপ কিছু হবে। তো ওই সময় আমি নিজের থেকে মনে হয়েছিল যে হয়তোবা আমার অন্য কিছু হতে পারে আমার, কারণ মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলেন। জি অবশ্যই, কারণ আমি যে ভালোবাসাটা পেয়েছি, যেটা আপনি বলছিলেন যে ম্যাচে খারাপ খেলছিলাম, তারপরও যখনই আমি বাদ পড়ি তখনই পুরো মিডিয়াতে আমাকে নিয়ে একটা আলাদাভাবে একটা কাভারেজ সবসময় পেতাম আমি। তো আসলে লাকি এই কারণে যে বাংলাদেশ তখন আমরা হয়তো বেশি ম্যাচ উইন করি নাই, কয়েকটা বড় বড় ম্যাচ জিততাম, পুরো টিমই ভালো খেলতাম, ওইখানে হয়তো আমি একটু ভালো খেলতাম, এই কারণেই হয়তো আমাকে বেশি সাপোর্টটা করেছে সবাই। তো ওই ঘটনার পরে অবশ্যই আমি একটু ভয় পেয়েছিলাম, সত্যি কথা। কিন্তু তারপরে আমি বলবো যে আমাকে সাপোর্ট, আমি খুবই লাকি যে আমাকে যারা আমার এগেনস্টেও ছিল তারাও আর কি সাপোর্ট করেছে। এই কারণে সাপোর্ট করেছে, আমার কাছে যেটা মনে হয়েছে, আমি প্রথম থেকেই কিন্তু সত্যি কথা বলার চেষ্টা করেছি যে আমি অন্যায় করেছি। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমার একটা ভালো দিক হয়েছে যে আমার এগেনস্টে যারা ছিল তারাও হয়তো আমাকে ওই সময় সাপোর্ট করেছে যে না, কারণ আমি বাংলাদেশের হয়ে খেলেছি কিন্তু 250টার মতন ম্যাচ, কিন্তু আমি ভুল করেছি 2-1টা জিনিস হয়তোবা ওই কারণেই এখন হয়তো অনেক প্রশ্ন আসবে যে মনে হয় আমি সবসময় ভুল করেছি। আসলে আমি বিশ্বাস করি আমি সবসময় যদি আপনি ভুল করতেন, সবসময় যদি বিপথে থাকতেন, তাহলে ভালো ইনিংস গুলো নিশ্চয়ই আসতো না, সে সময় ভালো ইনিংস গুলো খেলতে পারতেন। আমাদের সাথে আসলে একজন দর্শক রয়েছেন, আপনার তো অসংখ্য ফ্যান, একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো, জি শুনছি দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্ন অথবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী পুঠিয়া থেকে বলছিলাম। জি আমরা শুনছি। আমি আশাউল ভাইকে বলছিলাম যে আশাউল ভাই আসলে কি জাতীয় দলে তার খেলা আমরা কবে দেখতে পাবো বা আদৌ পাবো কিনা। আমি আশাউল ভাইয়ের খুব একটা কাছের ফ্রেন্ড, আশাউল ভাইকে আমি খুবই ভালোবাসি এবং রেসপেক্ট করি। আমরা বুঝতে পেরেছি যে আশরাফুল জাতীয় দলে আবার ফিরবে কিনা। জাতীয় দলে ফেরার জন্য আসলে একটা দর্শক প্ল্যাটফর্ম লাগে, এবং সেটা আমার মনে হয় যে তৈরি হয়েছে। বাকিটা আশরাফুলের পারফরমেন্স, কনফিডেন্স এবং আপনাদের সাপোর্টের উপর নির্ভর করবে। আশরাফুল, আপনি যদি কিছু বলতে চান। অবশ্যই, এখন আমার সামনে একটাই গোল, যেটা ডোমেস্টিক ক্রিকেটের সুযোগ পাওয়া। লাস্ট 3টা বছর আমি একা ট্রেনিং করেছি, চেষ্টা করেছি, যেখানে সুযোগ হয়েছে খেলার। 2টা বছর আমেরিকা গিয়ে প্রাইভেট টুর্নামেন্ট খেলেছি। তো বাংলাদেশের এবারও তো আনঅফিশিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ইংল্যান্ডে খেলে আসলাম। তো আমি চেষ্টা করেছি যেখানে সুযোগ হয়েছে যেন আমি খেলার বাইরে একদম না থাকি। লাস্ট 3টা বছর অবশ্যই টাফ টাইম গিয়েছে। তো এখন আমি আশা করব যে যখনই আমি সুযোগ পাবো ডোমেস্টিক ক্রিকেটে, আমি ভালো খেলার চেষ্টা করব।
অবশ্যই স্বপ্ন প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে এবং দেখতে হবে। যদি আপনার বড় কিছু না দেখি তাহলে রাইট। পাওয়াটা ডিফিকাল্ট। তো আমি অবশ্যই স্বপ্ন দেখি আমি বাংলাদেশ টিমে খেলবো এবং লম্বা সময় খেলবো। তো সেটাই হবে আমার পরের স্টেপ। এখন আমার নেক্সট স্টেপটা হবে আপাতত নিজেকে গুছানো, ডোমেস্টিকে ভালো ডোমেস্টিকে পারফরম্যান্স সুযোগ করা। পাওয়া এবং সুযোগ পেলে ভালো খেলা। সেটাই। আমাদের সাথে দর্শক আরেকজন রয়েছেন। দর্শক আপনার নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম ইমরান আসসালাম। বলছি মিরপুর থেকে। জি ইমরান, আমরা শুনছি। জি ইমরান। আসল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আসল ভাই আমার কোশ্চেন ছিল, আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনি, আমি জাস্ট আপনার কাছে এটাই জানতে চাচ্ছিলাম, কারণ এই প্রশ্ন উত্তর আমার কাছে নেই, যে আশরাফুলকে আমরা নতুন ভাবে দেখবো কিনা, যে আপনি আপনার টেকনিক ওয়াইজ কোনো ধরনের পরিবর্তন আনছেন কিনা ন্যাশনাল ক্রিকেটে ভালোভাবে করার জন্য। এবং সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমার, যে মিসবাহ আল হক এবং সালমান বাট, আসিফ, মানে যাদের উপর ম্যাচ ফিক্সিং এর অভিযুক্ত ছিল, তারা কিন্তু আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেছে। তো আপনি কাকে আইডল ভাবছেন এবং আপনি আপনার ক্রিকেটিং ক্যারিয়ার যে সামনে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, এই পরিকল্পনাটা যদি আমাদের সাথে শেয়ার করেন। থ্যাংক ইউ। অবশ্যই টেকনিক ওয়াইজ আমি আগে যেভাবে খেলতাম এখন তো আসলে আমার খেলার টেকনিক অবশ্যই সেম আছে, কিন্তু ধারাবাহিক আমার চেষ্টা থাকবে Right. আরো ধারাবাহিক হওয়ার। কারণ আগে হয়তোবা আমি আমার এভারেস্টটা অবশ্যই আমার সাথে যায় না। আমি রাইট। সবাই এটা ক্রিকেটটা এগিয়েও গেছে হ্যাঁ, অনেক। তো আমি যেটা চেষ্টা করব আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আমি চেষ্টা করব সব সময় আগে যেভাবে খেলতাম এবার হয়তোবা তার থেকে এখন যদি আমি সেট হই আমি চেষ্টা করব বড় বড় ইনিংস খেলার। দায়িত্বটা তো অনেক বেড়ে গেছে সেটাই। আশরাফুল এখন আলটিমেটলি প্রুভ অবশ্যই করার আমার জন্য। বয়সের সাথে সাথে আমি বিশ্বাস করি যে ব্যাটসম্যানদের যখনই 30+ হয় তখন তাদের বেস্ট সময়টা আসে। তো আমি চেষ্টা করব যে ডোমেস্টিক ক্রিকেটে বড় বড় ইনিংস খেলার। তখন হয়তো বা সিলেক্টররা বা ক্রিকেট বোর্ড চিন্তা করতে পারে যে না আরেকটা সুযোগ একই দেওয়া সাথে যায় আশরাফুল কিনা। আমরা যদি দেখি যে আগে ধরেন ডোমেস্টিকে ভালো করলেন খারাপ করলেন, সেটা কিন্তু আসলে ন্যাশনাল টিমে খুব বেশি প্রভাব ফেলতো না, কারণ ন্যাশনাল টিমে সিলেক্টেড কিছু ক্রিকেটার থাকতো, তারা টুর্নামেন্ট বা সিরিজগুলোতে ভালো খেললে ডোমেস্টিকের আসলে ফলাফলটা খুব একটা মাথায় রাখতো না। কিন্তু আপনাকে প্রুভ করতে হবে আসলে অনেকটা ওই অবশ্যই, জায়গা থেকে। কারণ ডোমেস্টিক ক্রিকেটে আমি চেষ্টা করব। আমি লাস্ট 3 বছর খেলি নাই, কিন্তু আমি কিন্তু ফলো করেছি, এভরি গেম ফলো করেছি, বাংলাদেশ ক্রিকেট Right. বলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন। তো একটা পজিটিভ দিক আমার কাছে খুব ভালো লেগেছে যে লাস্ট 3 বছরে আমাদের ফার্স্ট ক্লাস যদি আমরা দেখি প্রচুর ডাবল সেঞ্চুরি দেখেছি আমি। রাইট। তো এইটাই কিন্তু একটা পজিটিভ দিক যে আমাদের ক্রিকেটটা এগোচ্ছে। এগিয়ে যাচ্ছে। কারণ যখন আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট, আমি সবসময় মনে করি যে আমি যদি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করতে পারি তাহলে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে হয়তো 100 করতে পারবো বা বড় ইনিংস খেলতে পারবো। এটা বড় কনফিডেন্সের জায়গা হিসেবে কাজ করবে। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। দর্শক আপনার নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত। আসসালামু আলাইকুম আশরাফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ভাই আমি বলতে চাচ্ছি যে ওই যে ইংল্যান্ডের সঙ্গে যে খেলাটা আছে আমাদের সেপ্টেম্বর মাসে, জি সেটা থেকে আপনি খেলতে পারবেন কিনা এটা? জি না, আমি এখন ডোমেস্টিক ক্রিকেট খেলবো। আপাতত আসলে দর্শক আশরাফুলের নিষেধাজ্ঞার কয়েকটা পর্যায় ফেজ ছিল। প্রথমটি হচ্ছে ডোমেস্টিক ক্রিকেটে আশরাফুল এখন খেলার জন্য আসলে পারমিটেড, আইসিসি এবং বিসিবির পক্ষ থেকে সেই পারমিশনটি হয়েছে। যে নিষেধাজ্ঞা ছিল 2 বছরের জন্য একটা নিষেধাজ্ঞা রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ক্ষেত্রে, তবে এটাও কমানো সম্ভব বা কমতে পারে, সেটা অনেকটাই ডিপেন্ড করবে বাংলাদেশের ক্রিকেট কূটনীতি এবং একই সাথে আইসিসি কি সিদ্ধান্ত নেয়। আশরাফুল এই ব্যাপারে কোনো ভবিষ্যতে আপিল করতে চান কিনা বা সেরকম ধরনের কোনো সুযোগ আছে কিনা। আপাতত হয়তো খুব তাড়াতাড়ি আমরা তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখতে পাবো না, তবে একেবারেই দেখতে পাবো না সেই সম্ভাবনাও নেই। আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে আশরাফুলের নিজেকে প্রমাণ করে আবারও আগের জায়গায় ফেরার। আশরাফুল, আমি একটা বিষয় একটু জানতে চাইছিলাম যে আজকে আমাদের বিষয়ে দেয়া হয়েছে যে মুখোমুখি মোহাম্মদ আশরাফুল, তো সেই জায়গাটায় আসলে আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটি হচ্ছে এরকম যে আপনি যে সময় আসলে ফেসে গেলেন, ফেসে যাওয়াই তো বলতে হবে, কারণ ইচ্ছাকৃত আসলে কেউ এই ধরনের পথে পা বাড়ায় না, সত্যি কথা বলতে। যেটা বয়স অনেকটা কাজ করে, অনেকটা হচ্ছে কিভাবে আসলে ওই সিচুয়েশনটার মধ্যে আপনি পড়েছিলেন। তো ওই সময় যদি আজকের মতো আমাদের ক্রিকেট অবকাঠামো থাকতো, এত অ্যাওয়ারনেস থাকতো, বোর্ড আরো শক্তিশালী হতো, আকসুর তৎপরতা এখন যতটা বেশি এরকম হতো, ডেফিনেটলি আপনার হয়তো আরো সুযোগ থাকতো বা জিনিসটাকে দ্বিতীয়বার ভাবার সুযোগ থাকতো। সেই সুযোগটি আসলে কতটুকু মানে সেই সময় পাননি বা পেয়েছেন, বা এখনকার সময়টা আসলে কতটুকু চেঞ্জ হয়েছে একজন ক্রিকেটারকে এই ধরনের জায়গা থেকে নিজেকে বেরিয়ে আনার ক্ষেত্রে, এই প্রশ্নের উত্তর নিব। তবে আমাদের সাথে সাবেক অধিনায়ক রয়েছেন একজন, খালেদ মাসুদ পাইলট, অত্যন্ত জনপ্রিয় আমাদের ক্রিকেট অঙ্গনে। পাইলট ভাই কেমন আছেন?
পাইলট ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছি পাইলট ভাই। আশরাফুল আছেন আমাদের সাথে, অসংখ্য দর্শক আসলে কল করছে পাইলট ভাই। আপনার সাথে আমরা যুক্ত হতে পেরেছি। নতুন আশরাফুলের পথ চলা নিয়ে যদি কিছু বলতে চান। পাইলট ভাই আসসালামু আলাইকুম। না, তার জন্য তো প্রথমেই শুভকামনা যে থাকবে যে বলবো যে নতুন ভাবে শুরু করুক। এবং আমি মনে হয় যে গত কয়েকদিন আগে আমি পত্রপত্রিকা পড়ছি যে তাকে বিবেচনা করা হবে না নেক্সট বিসিএল এ। বাট আমার কাছে মনে হয় যে এই আশরাফুল হাইস্ট লেভেল অফ ক্রিকেট কিন্তু খেলছে, তো সে কিন্তু জানে পারফর্ম করতে হয় কিভাবে, বা ওই জিনিসটা সে জানে। আমার কাছে মনে হয় যে স্পেশাল একটা কনসিডারেশন করা উচিত যে সে যখন হাইস্ট লেভেল অফ ক্রিকেট থেকে যখন সরে যায়, তখন আমার কাছে মনে হয় যে কিছু কিছু প্লেয়ারকে আমি মনে করি এটা ফ্যামিলির মতো ব্যাপার, যে আপনি কিভাবে তাকে টেক কেয়ার করবেন। আমার মনে হয় যে তাকে প্রথমেই আমার মনে হয় যে বিসিএল এ যেমন কয়েকদিন আগে আমাদের কোচ বলেছেন যে শুনলাম যেটা পত্রপত্রিকায় যে তাকে নেওয়া হবে না, একটা ক্রাইটেরিয়া তাকে আসতে হবে। কিন্তু আমি এটাও সাথে একমত যে বিসিএল এ যারা খেলে সবাই কিন্তু ন্যাশনাল টিমে খেলবে কিন্তু নিশ্চয়তা নাই। এবং আমার মনে হয় যে 60-70% প্লেয়ার যারা কিন্তু ন্যাশনাল টিমে খেলার মতো হয়তো যোগ্যতাও রাখে না, কিন্তু হয়তো ফার্স্ট ক্লাস খেলতে হবে তার জন্যই খেলা হয়। একটা অন্যান্য ভালো প্লেয়ারদের জন্যই আর কি এই আনুষ্ঠানিকতা বা ইভেন্টটা হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আশরাফুলকে আমি মনে করি অবশ্যই স্পেশাল একটা কনসিডারেশন করা উচিত, এবং তার জন্য আলাদা বোর্ড থেকে একটা কেয়ারিং করা উচিত যে তার ফিটনেস লেভেলটা কেমন আছে, সে নেটসে যদি ভালো করে কেন সে হয়তো এই জায়গাতে বিসিএল এর সুযোগ পাবে না। সবকিছু বিবেচনা করে যদি মনে হয় যে না সে ফিট টু প্লে ফর বিসিএল, আমি মনে করি যে তাকে তো শীঘ্রই সম্ভব। আলটিমেটলি দিন শেষে আমাদের ভালো বাংলাদেশ টিম আমরা দেখতে চাই, যে ভালো প্লেয়ার দেখতে চাই, যে যারা ভালো পারফর্ম করবে। তো আশরাফুল এমন একটা জায়গা থেকে সে কিন্তু হাইস্ট লেভেল অফ ক্রিকেট থেকে বেরিয়ে, তো আমার মনে হয় যে তাকে নিচ থেকে পরীক্ষা দিয়ে উঠে আসতে হবে, এটাও ঠিক না। হ্যাঁ, আমি বলছি না যে বাংলাদেশ তাকে এখনই কনসিডার করতে হবে, বাট বিসিএল এমন একটা জায়গা যেখানে কিনা প্রচুর পরিমাণ প্লেয়ার থাকে যারা বাংলাদেশ টিমে কিছু প্লেয়ার সংখ্যক খেলার মতো ফাইট করে, কিছু প্লেয়ার আছে যারা কিনা এই টুর্নামেন্টটা শুধু খেলে। রাইট। আশরাফুল, আপনি কিছু বলতে চান কিনা পাইলট ভাইকে? না, অবশ্যই আমরা একসাথে খেলেছি, তো ধন্যবাদ পাইলট ভাই, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করব। দোয়া আশরাফুল ভাই সবসময় থাকবে, আমি মন থেকে দোয়া থাকবে। এবং সাথে সাথে আমি বলবো যে দিস ইজ ইউর মানে বলবো যে বেস্ট টাইম, মানে ওয়ার্ক হার্ড, ইনশাআল্লাহ প্রুভ ইট হোয়াট এভার ইউ হ্যাভ। তোমার যা আছে যা ছিল, আমরা শিওর আমরা যারা খেলা দেখেছি ইউ হ্যাভ লটস ট্যালেন্ট, মানে ট্যালেন্টের অভাব নেই, শুধুমাত্র এখন হার্ড ওয়ার্কিং এর টাইম, যে না আমি মানে ভালোভাবে কামব্যাক করতে চাই, দেশের জন্য ভালো কিছু করতে চাই। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ পাইলট ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে যে প্রশ্নটি আমি রেখেছিলাম, আমরা একটা বিরতিতে যাব এবং বিরতির পরে সেই প্রশ্নের উত্তর দিব। দর্শক আপনারা থাকুন আমাদের সাথে। সাথে আছেন মোহাম্মদ আশরাফুল, জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে একটা বিরতির পর ফিরে আসছি। আবারও আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। মুখোমুখি মোহাম্মদ আশরাফুল। অসংখ্য ফোন, অসংখ্য দর্শক আসলে তাদের মতামত জানাবার চেষ্টা করছেন। আমি একটি প্রশ্ন রেখেছিলাম আসলে বিরতিতে যাবার আগে, সেই প্রশ্নের উত্তরটি নিয়ে চেষ্টা করব। আশরাফুল, সেই সময়টার এই সময়ের যে পার্থক্য, আসলে তখন যে সিচুয়েশনে ছিলেন আর এখন যে সিচুয়েশন, এখন নিশ্চয়ই ক্রিকেটাররা সেই পথে যাবার আগে 10 বার ভাববে, কিংবা বোর্ডও সেরকম ইনিশিয়েটিভ নিয়েছে। অবশ্যই আমি প্রথমেই আর কি চাইবো, দোয়া করি যে এই ধরনের সিচুয়েশনের জন্য অন্য কোনো ক্রিকেটার না পড়ে। কারণ সবচেয়ে বড় একটা এক্সাম্পল কিন্তু কারণ আমি কিন্তু প্রথম 13 বছর খেলেছি, আমি অনেক কিছু পেয়েছি বাংলাদেশ থেকে, তো আবার হারিয়েছি কিন্তু সবকিছু, কারণ এই ঘটনার জন্য। তো এই ধরনের সিচুয়েশন এখন যেহেতু শর্টার ভার্সন ক্রিকেটটা বেশি হচ্ছে, তো এই ধরনের সিচুয়েশন আসবেই, এটা এমন না যে আসবে না, আসবেই। তো এটার জন্য অ্যালার্ট থাকতে হবে, আমাদের প্রত্যেকটা ক্রিকেটারকে অনেস্ট হইতে হবে। এই ধরনের সিচুয়েশন যখনই আসবে, আমি পার্সোনালি মনে করি স্ট্রেট ক্যাপ্টেন বা কোচ বা ম্যানেজার, ক্রিকেট বোর্ডের যাদের সাথে ভালো রিলেশন, তাদেরকে স্ট্রেট বলা। এই ধরনের সিচুয়েশনে আসলে প্রবলেমটা হয়, আপনি ম্যাচ খেলতে পারবেন না হয়তো, এই ধরনের সিচুয়েশনে এই ধরনের থ্রেট হইতে পারে। তো ওই সময় মেন্টাল প্রেসার একটা তৈরি হয়। একটা এই ধরনের সিচুয়েশন আমি মনে করি যে তখন স্ট্রেট না খেলাটাই ভালো। আমি যে ভুলটা করেছি, আমি আশা করব যে অন্য কোনো ক্রিকেটার যেন এই ভুলে না যায় আর কি। আসলে আপনার অবজারভেশন কি, গত 3-3.5 বছরে বোর্ডও তো নিশ্চয়ই আরো সচেতন হয়েছে? অবশ্যই এখন তো আমাদের ক্রিকেট বোর্ড অনেক সচেতন হয়েছে। এটা আমি বলবো না যে আমাদের সময় ছিল না, আমাদের সময় ছিল, এখন আরো বেশি হয়েছে। আমরা যখন স্টার্ট করেছি তখন থেকেই কিন্তু আইসিসি সবসময়
আন্ডার 19 থেকে শুরু করে। তো কিন্তু এখন আরো বেশি হয়েছে, যেটা আমি মনে করি যে আমাদের ক্রিকেটাররা অনেক চিন্তা ভাবনা করেই হয়তোবা আমারটাই চিন্তা করতে হবে অবশ্যই সবাইকে, যে এই ধরনের সিচুয়েশন হলে আমি লাকি যে আমি আরেকটা সুযোগ পাচ্ছি খেলার, অন্যজন নাও পেতে পারে। রাইট। এক্সপেরিয়েন্স থেকে যদি আমরা বলি যে যারা হচ্ছে বয়স হয়ে যাওয়ার পরও ভালো খেলছে এই মুহূর্তের ক্রিকেটের দিকে যদি তাকে আমরা ইউনুস খান, মিসবাহুল হকের দিকে যদি আমরা লক্ষ্য করি, আরো অনেক ক্রিকেটার আসলে একটা নির্দিষ্ট বয়সের পরে আসলে বেশি ভালো খেলা শুরু করেছিল। আমরা যদি সচিন টেন্ডুলকারের ডাবল 100-এর কথাও চিন্তা করি, সেটাও কিন্তু আফটার 35। তো